ভৌত বিজ্ঞানকে কাঁপিয়ে দেওয়া যায়, এখানে 100 পাওয়া যায়। আমি তোকে এইটুকু কথা দিতে পারি, তোকে ভৌত বিজ্ঞানে আটকানোর মতো ক্ষমতা কারোর থাকবে না। এবার যে একদম মিডিওকার ছিল সে টপারদের লিস্টের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়বে। এখানে আমি টপার তৈরি করার কারখানা খুলে রেখেছি। 2026 সালের শুরুতে আমি একটা সংকল্প নিয়েছি, যেইভাবে মাধ্যমিক 2026 কাঁপিয়েছি তার থেকে আরো ভয়ঙ্কর ভাবে 2027-এর মাধ্যমিক কাঁপাবো। আমরা শুধুমাত্র ভৌত বিজ্ঞানটা পড়াচ্ছি এবং আমি টার্গেট দিচ্ছি তোকে, আমি তোকে আশ্বস্ত করছি, তোকে মাধ্যমিকে 100 পাইয়ে বার করার দায়িত্ব আমার। ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিভাবে কাঁপিয়েছি তোরা দেখেছিস, সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরুতে কিভাবে অ্যাডভেঞ্চার একাডেমি ঝাঁপিয়ে পড়েছে তোরা দেখছিস। প্রথমে তো অ্যাডভেঞ্চার একাডেমি তোদেরকে সেকেন্ড সামেটিভের জিনিসপত্রগুলো দেখালো, কি চ্যাপ্টার আছে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে। তারপরে আমাদের ফাউন্ডেশন ব্যাচের প্রথম ক্লাস চলতরিতের পার্ট 1 সেটা আমি ইউটিউবের মধ্যে সবার জন্য দিয়েছি। ওই ক্লাসটার মধ্যে যা রেসপন্স আমি এক্সপেক্ট করিনি। প্রথম 1-2 দিনের মধ্যে ওই ক্লাসে 10,000-এর উপরে ভিউজ আর ছেলে মেয়েদের উচ্ছ্বাস কমেন্ট সেকশনে। কিন্তু একটা রিকোয়েস্ট আমি বারবার পেয়েছি, দাদা ফার্স্ট ক্লাসের পরে সেকেন্ড ক্লাসটা একটু দাও। তোরা প্রত্যেকে জানিস যে এগুলো আমাদের ব্যাচের ক্লাস, আমরা বারবার করে আমাদের পুরো রোডম্যাপটা দেখাই। আমাদের ব্যাচের ডিটেল ক্লাসগুলো কিন্তু ব্যাচেই থাকে, তারপরে ওয়ান শট কুইক রিক্যাপ, 5 মিনিটের রিভিশন, পকেট ধামাকা থেকে শুরু করে কোয়েশ্চেন প্র্যাকটিস, এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ সব ইউটিউবের মধ্যে প্র্যাকটিস হয়, সবার জন্য হয়, ফ্রি অফ কস্ট হয়। কিন্তু তোদের প্রত্যেকের রিকোয়েস্টে ব্যাচের ফার্স্ট ক্লাসের পাশাপাশি এই সেকেন্ড ক্লাসটাও আমি সবার জন্য দিচ্ছি। তোরা পড়, তোরা দেখ, তোরা শেখ কেমন করে ভৌত বিজ্ঞানকে কাঁপিয়ে দিতে হয়। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। মধ্যিখানে একবারও উঠবি না, খাতা পেন নিয়ে বসে পড়। 1 ঘন্টা একদম চোখ কান নাক বন্ধ করে পুরো চলতরিতে সেকেন্ড পার্টটা কমপ্লিট কর। আমি তোকে এইটুকু কথা দিতে পারি, তোকে ভৌত বিজ্ঞানে আটকানোর মতো ক্ষমতা কারোর থাকবে না। শুরু করে দে। চলতরির চ্যাপ্টারটার মধ্যে 3খানা মেন বিষয় আছে, একটা হচ্ছে বিভব প্রভেদ, একটা হচ্ছে প্রবাহ মাত্রা, আর একটা হচ্ছে রোধ। এখান থেকেই দেখবি আমরা একটা সমীকরণ বানিয়ে দিয়েছিলাম V = IR, যেটা ছিল ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এবং এই সূত্রটা স্বাভাবিকভাবে তোরা প্রত্যেকে জানি যে এটা কার সূত্র, প্রত্যেকে একটু বলে ফেলো। এটা কার সূত্র প্রত্যেকে একটুখানি বলে ফেলো দেখি, এটা কার সূত্র গো? কার সূত্র? এটা কার সূত্র প্রত্যেকে বলো। ভেরি গুড ভাই, এটা ওহমের সূত্র। এবং এই ওহমের সূত্র থেকে তোদের পরীক্ষাতে অনেক সময় রোধের সংজ্ঞা জিজ্ঞাসা করে। তোরা প্রত্যেকে জানিস যেখান থেকে R = V/I লেখা যায়, তাহলে তুইও জানিস আমিও জানি কোন একটা পরিবাহী 2 প্রান্তের বিভব প্রভেদ এবং সেই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাতটাকেই আমরা রোধ বলে থাকি। তোদেরকে প্রত্যেককে আগের দিন আমি বলেছিলাম যে রোধ মানেটা হচ্ছে বাধা, রোধ মানেটা হচ্ছে একটা বিপজ্জনক বাধা সৃষ্টি করা। কার বাধা? এই যে আমরা তড়িতের চ্যাপ্টারটা পড়ছি সেখানে রোধ মানে কাকে বাধা দেওয়া? তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। তড়িৎ প্রবাহকে যে বাধা দান করছে তারই নাম রেজিস্ট্যান্স, তারই নাম রোধ। আর সেই রোধকেই মাপার একক হচ্ছে ওহম, নিশ্চয়ই প্রত্যেকে পড়েছিলি আগের দিন। আর সেই ওহমকেই আমরা কিন্তু ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। যদি আমরা তোকে জিজ্ঞাসা করি রোধের উল্টোটা কি হবে, তুই এখন বলতে পারবি যে রোধের উল্টোটা দাদা পরিবাহিতা হবে। আর এই পরিবাহিতাটাকে আমরা উল্টো ওমেগা দিয়ে প্রকাশ করে থাকি, যার এককটা হচ্ছে মো বা সিমেন্স। এইবারে খেয়াল করে দেখ, আগের দিন তোদেরকে আমি বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে রোধটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়ে তার রোধ তত বাড়তে থাকে। এই কেউ এখন চ্যাট করো না, যখন ক্লাসটা করানো হচ্ছে তখন কেউ চ্যাট করবে না। তোমাকে যখন যখন বলতে বলা হবে তুমি তখনই একমাত্র চ্যাট করবে, তার বাইরে আর চ্যাট করবে না, শুধুমাত্র ক্লাসের মধ্যে ফোকাস করবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সৈফুল, আমি তোর মেসেজ দেখেছি ভাই। এবার একটুখানি মন দিয়ে শোন। আমরা প্রত্যেকে জানি যে রোধটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, মানে একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়ে তার রোধ তত বাড়তে থাকে। আগের দিন তোদেরকে দেখিয়েছিলাম যে একটা বিদ্যুৎ বন্টন কেন্দ্র থেকে তোর বাড়ি আর আমার বাড়ির দূরত্ব যদি এই হয়, তাহলে কার বাড়িতে আগে তড়িৎ পৌঁছাবে? আরে যার বাড়িতে আগে তড়িৎ পৌঁছাচ্ছে তার মানে কি সেখানে বাধা কম, আর যার বাড়িতে পরে পৌঁছাচ্ছে তার মানে কি সেখানে বাধা বেশি। যেখানে তার বেশি সেখানে বাধা বেশি। খেয়াল করে দেখবি গ্রামের দিকে এই বিষয়টা হয়। যদি বাড়ি থেকে বহু দূরে মিটার বক্স থাকে, তোর কারেন্ট তো সব জায়গায় গ্রামে অ্যাভেলেবেল নেই কলকাতার মতো। যদি কারেন্টের বাক্স বহু দূরে থাকে, মিটার বাক্স যদি বহু দূরে থাকে, তাহলে অনেকটা তার নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে বিদ্যুতের বিল বেশি ওঠে।
কারণ অনেক লম্বা যদি তার হয় সেখানে রোদ অনেক বেশি হয়, কারেন্ট আসতে খুব কষ্ট হয়, অনেক বেশি সময় লেগে যায় এবং তার ফল বিদ্যুতের বিলের মধ্যে পড়ে। দেখবি একটা বাস্তব এক্সাম্পল দেখা যাচ্ছে। দ্বিতীয় কন্ডিশনটা আরেকবার বলি, আর প্রপোর্শনাল টু 1/a, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক ছিল রোধটা। এর মানেটা কি দাদা? মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়ে রোধ তত কমে। আর রোধ কমছে মানে কি? রোধ কমছে মানে হু 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 করে প্রবাহটা যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রবাহটা যাবে। তুই আমাকে একটা কথা বলে দেখা, তোরা অনেক ছোট যদিও আগেকার মোবাইল সম্পর্কে জানিস কিনা জানি না, যখন 2015 সালে তোর বাবা মা সামনে থাকলে জিজ্ঞাসা করতে পারিস, 2015-16 সালে যখন নতুন নতুন মোবাইলগুলো লোকজনের কাছে আসছিল, এই স্ক্রিন টাচ মোবাইল, তখন যে চার্জার গুলো পাওয়া যেত সেই চার্জারের তারগুলো খুব সরু সরু পাওয়া যেত। প্রত্যেকটা চার্জারের তার খুব সরু সরু পাওয়া যেত। আর এই সরু সরু তার দিয়ে খুব বেশি তাড়াতাড়ি করে চার্জ হতো না, খুব ধীরে ধীরে চার্জ হতো, খুব আস্তে আস্তে চার্জ হতো। তারপরে এই চার্জিং এর সমস্যাটা বিভিন্ন মোবাইলের কোম্পানিরা উদ্ঘাটন করলেন। তারা কি করলেন জানিস? তারা চার্জারের ওই তারটাকে মোটা করে দিলেন। দেখবি এখনকার দিনে যে হাই স্পিড চার্জার গুলো বেরিয়েছে, ড্যাশ চার্জ, ভুক চার্জ, এই চার্জার গুলো তার দেখবি খুব মোটা মোটা হয়, একটু বেশ একটু সলিড, একটু মোটা টাইপের তার হয়। কেন তারটা মোটা করা হলো? কেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দেওয়া হলো? যাতে রোধটা যায়। রোধটা কমলে কি হবে? তাড়াতাড়ি করে কারেন্টটা যেতে থাকবে, আর তাড়াতাড়ি করে কারেন্ট গেলে তাড়াতাড়ি ফোনটা চার্জ হবে। আমি বলেছিলাম অনেক অনেক জল আছে, সরু তারে পাঠাবি না মোটা তারে পাঠাবি? স্বাভাবিকভাবে দাদা তার বলছি পাইপে পাঠাবি। মোটা পাইপে পাঠাবো, মোটা পাইপ দিয়ে হি হি করে জল চলে যাবে, কারণ রোধটা কম হবে, গল্প শেষ। একদম একদম একদম, ভেরি গুড ভাই। আরে বাবা, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে পড়তে চলে এসেছে ছেলেমেয়েরা, যাক খুব ভালো। আমাকে একটুখানি একটা কথা বলো, এই কেউ কিন্তু আননেসেসারি চ্যাট করবে না, শুধুমাত্র যেটা পড়ানো হচ্ছে সেই রিলেটেড কথাবার্তা বলবে। আমাকে একটুখানি একটা কথা বলো, এই পর্যন্ত সবাই পড়েছো? এটা সবার কাছে ক্লিয়ার আছে? একটু আমাকে কনফার্ম করে দাও। সবার কাছে ক্লিয়ার আছে? সবার কাছে ক্লিয়ার আছে? সবার কাছে ক্লিয়ার আছে? একবার কনফার্ম করো। হ্যাঁ, যাদের যাদের নেট স্লো তারা কালকে ক্লাস করতে পারবে, কোনো অসুবিধা নেই, একদম ক্লিয়ার। এইবার একটুখানি পরের ক্লাসটা, পরের জিনিসটা দেখো, নিশ্চয়ই দেখবে এই বিষয়টা তোদের নিশ্চয়ই মনে থাকবে। আমি আগের দিনের ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম যে কি করে একক বার করতে হয় আর কি করে মাত্রা বার করতে হয়। আমরা দেখবি বিভব প্রভেদের ক্ষেত্রে একক মাত্রা বার করে দেখিয়েছিলাম, তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদ থেকে রোধের ক্ষেত্রে বার করে দেখিয়েছিলাম। এই সমস্ত বিষয়গুলো যদি তোর কমপ্লিট হয়ে থাকে তাহলে ওয়েলকাম, ইউ আর কোয়াইটলি এলিজিবল ফর দ্য পার্ট 2। এই পার্ট 2 এর মধ্যে আমরা যেটা শুরুতেই করব সেটা হচ্ছে তুল্যরোধ বার করা। এখন দাদা এই তুল্যরোধ মানেটা কি? মানে তুল্য কথাটা সমতুল্যের সাথে কি একই রকম? আমি বললাম একদম। ধর তোদের সব বন্ধুরা, তোরা ফুচকা খেতে গেছিস, ফুচকা তো হেভি লাগে, আমার নিজেরই খুব ভালো লাগে, ক্লাসটা থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ফুচকার কথা মনে পড়ছে। তো ধর তোর সব বন্ধুরা মিলে ফুচকা খেতে গেছিস, তুই খেলি 5টা, তোর বান্ধবী গেল 4টে, হলো কটা? 9টা। তোর এক পেটুক বন্ধুকে তুই নিয়ে গেছিস, সে একাই খেয়ে নিল 9টা। তাহলে তুই আর তোর বান্ধবী মিলে, ধর তুই এ আর তোর বান্ধবী বি, তুই খেয়েছিলি 4টে, তোর বান্ধবী খেয়েছিল 5টা, টোটাল হয়েছিল কটা? 9টা। তোর এই পেটুক বন্ধু সি, সে একাই খেয়ে নিয়েছে 9টা। তার মানে তোর আর তোর বান্ধবীর সমতুল্যকে এই তোর পেটুক বন্ধু সি। তুই আর তোর বান্ধবী মিলে যা খেলি, ও একা সেই খেয়ে নিল। খেয়াল করে দেখবি, ধর দড়ি টানাটানি খেলা হচ্ছে, খুব জোর হেভি জোর খেলা চলছে। এখানে ধর কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর এদিকে ধর কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, দড়ি টানাটানি খুব জোর চলছে, খুব জোর দড়ি টানাটানি খেলা চলছে। এখানে ধর 3জন দাঁড়িয়ে আছে, এখানে 2জন, এবং দেখা যাচ্ছে যে এই দড়িটা কোনো দিকে মুভ করছে না, এই দড়িটা একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে। এই দড়িটা না এদিকে সরছে না ওদিকে সরছে, একদম মধ্যিখানে দাঁড়িয়ে আছে। তার মানেটা কি? তার মানে এই 3জনের শক্তি যা, এই 2জনের শক্তি তাই। 3জনের শক্তির সাথে 2জনের শক্তি সমতুল্য, এটাই তো ব্যাপার। আচ্ছা ধর এই 3জনের একসাথে টয়লেট পেয়ে গেছে, তো 3জনেই এবার টয়লেটে যাবে। এবার মধ্যিখানে কাকে দাঁড় করিয়েছে? না আমাকে দাঁড় করিয়েছে, আমাকে একা দাঁড় করিয়ে দিয়ে গেছে, আমি এখানে একা দাঁড়িয়ে আছি।
আমার পেট বড়, আমি ধর একটা দাঁড়িয়ে আছি, এবার দেখা যাচ্ছে ওই দড়িটা আবারও কোথাও সরছে না, দড়িটা যেখানে দাঁড়িয়েছিল ওখানেই দাঁড়িয়ে আছে। তার মানে কি? তার মানে আমি ভীষণ পাওয়ারফুল। তার মানে ওই যে তিনজন ছিল, সেই তিনজনের আমার শক্তি একই, গল্প শেষ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইটাকে বলা হয় সমতুল্য বা তুল্য বিষয়ে। মানে এদের তিনজনের যে শক্তি ছিল আর আমার শক্তি একদম সমতুল্য, গল্প শেষ হয়ে গেছে। এই জিনিসটাকেই তুল্য বলা হয় দাদা। আমি বললাম একদম। এবার এই তুল্যর সাথে তুল্য রোধের কি সম্পর্ক আছে? আমি বললাম ভেরি গুড কোয়েশ্চেন। তার আগে আমি তোকে একটা বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, যেটা আমি প্রত্যেক বছর ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি এবং বেশিরভাগ ছেলেমেয়েরাই ভুল উত্তর দেয়। আমি বলছি ধরো এখান থেকে আমি কারেন্ট পাঠাচ্ছি, সাপোজ 10 অ্যাম্পিয়ার। কারেন্ট কে অ্যাম্পিয়ার প্রকাশ করে তোরা জানিস? এটা ধর একটা রোধ আছে, আমি ধর বললাম এটা 5 ওহম রোধ। খুব ভালো, তুই আমাকে একটা জিনিস ক্লিয়ার করে দে, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই 5 ওহম রোধের মধ্যে দিয়ে যখন যাবে, গিয়ে যখন এদিকে পৌঁছাবে, এই 10টা কি কমে যাবে? আমাকে এইটুকু উত্তর দাও। এই 10-এর মানটা কি কমে যাবে? আমাকে এইটুকু উত্তর দাও। প্রত্যেকে দেবে, প্রত্যেকে। কমে যাবে না সেম থাকবে? আমাকে এইটুকু বলো। আমি দেখেছি ছেলেমেয়েরা কোন জায়গায় সমস্যায় পড়ে আমি সব জানি, সব করিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। অনেকে বলছে কমে যাবে, অনেকে বলছে কমে যাবে, অনেকে বলছে সেম থাকবে। এবার আমি একটুখানি এই বিষয়টাকে তাহলে পরিষ্কার করে দিই, খুব ভালো করে শুনতে থাক। অনেকে হয়তো ভাবে যে রোদ কারেন্টকে খেয়ে ফেলে। আমিও ছোটবেলায় ভাবতাম যে রোদ বুঝি কারেন্টকে খেয়ে ফেলে, কিন্তু বাস্তবে বাম্পার কি তো সাইকেলকে দুটুকরো করে দেয়? তুই যদি বাম্পারের উপর দিয়ে যাস তাহলে তোর কি সাইকেলের একটা চাকা হাওয়া হয়ে যায়? তা তো হয় না। তুই আগেও যেভাবে যেতিস পরেও সেভাবে যাস, শুধু বাম্পারটা তোর সাইকেলের গতিটাকে একটু কমিয়ে দেয়। তার মানে দাদা এখানে যে রোধটা রয়েছে, সেই রোধ অ্যাকচুয়ালি 10 অ্যাম্পিয়ারটাকে 5 অ্যাম্পিয়ার করবে না গো। এই 10 অ্যাম্পিয়ারটা 10 অ্যাম্পিয়ারই থাকবে। তাহলে পার্থক্যটা কি হলো? যদি এখানে রোধটা না থাকতো তাহলে এই কারেন্টটা হু 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 করে চলে যেতে পারতো, কিন্তু এখানে রোধটা আছে বলে এই কারেন্টটা হু 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 করে যেতে পারবে না, একটু বাধা প্রাপ্ত হবে, একটু স্লোলি যাবে। দিস ইজ দ্য পার্থক্য। এটাই হচ্ছে ব্যাপার। এখানে রোধটা আছে বলে কারেন্ট একটু আস্তে আস্তে যাবে, যেমনি করে বাম্পার থাকলে আমাদের সাইকেল আস্তে আস্তে যায়। এটাই পার্থক্য। আর উপরে কোনো রোধ নেই, ফলে খুব তাড়াতাড়ি করে কারেন্টটা চলে যাবে। এটাই পার্থক্য। হয়ে গেছে? আচ্ছা, এবার আমি কি করব, একটা তোকে ডায়াগ্রাম অঙ্কন করে দেব। মনে রাখ এই তুল্য রোধের বিষয়টা তুই যখন ক্লাস 10-এ পড়বি, তোকে দুটো টাইপের তুল্য রোধ পড়তে হবে। একটা তুল্য রোধ তুই পড়বি, সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আরেকটা তুল্য রোধ আমরা পড়বো, সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এখন দাদা শ্রেণী সমবায় মানে কি আর সমান্তরাল সমবায় মানেটাই বা কি? আমি বলছি একটু মন দিয়ে দেখ, খুব ভালো করে শোন। আমি ধর তোকে বললাম যে এটা একটা এ বিন্দু রয়েছে, এ বিন্দু থেকে একটা রোধ এমনি করে কানেক্ট করা আছে বি বিন্দুর সাথে, বি বিন্দু থেকে একটা রোধ এমনি করে কানেক্ট করা আছে সি বিন্দুর সাথে, সি বিন্দু থেকে একটা রোধ এমনি করে কানেক্ট করা আছে ডি বিন্দুর সাথে। খুব ভালো করে মন দিয়ে শুনবে দাদা। আলটিমেটলি কটা রোধ আছে? আমরা 3টে রোধ আছে ভাই। আমি এক কাজ করি, প্রথম রোধটার মান আমি ধরে নিই R1, পরেরটার মান আমি ধরে নিই R2, তারপরেরটার মান আমি ধরে নিই R3। একদম। এবার তুই আমাকে একটা কথা বল, আমি ধর এ প্রান্ত থেকে একটা আই কারেন্টকে পাঠাতে শুরু করলাম। এবার আমি তোকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি, যেটা আমি তোকে এক্ষুনি শিখিয়েও দিয়েছি। এই যে রোধগুলো রয়েছে, প্রথমেই একটু বলে নি, এই রোধগুলো যেগুলো রয়েছে সেগুলো সব পরপর কানেক্টেড আছে। এরকম রোধ যদি পরপর কানেক্টেড থাকে তখন সেইটাকেই আমরা বলি সেই রোধটার শ্রেণী সমবায়। এবার আমি তোকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করব, যেটা মাধ্যমিকে বারবার আসে।
দেখ আমি তোকে কোনো লজিক শেখাইনি, জাস্ট একটা গল্প বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, তুই সেটা দিয়েই মাধ্যমিকের একটা প্রশ্নকে এক্ষুনি তুড়ি মেরে উড়িয়ে দিবি। কি দেখবি বলতো? এই আই যে কারেন্টটা রয়েছে, সেই কারেন্টটা যখন এ প্রান্ত থেকে ডি প্রান্তে পৌঁছাবে সে কি কমবে একটুখানি? আমাকে শুধু এইটুকু অ্যান্সার দাও। যখন এই আই কারেন্টটা এ প্রান্ত থেকে ডি প্রান্তে পৌঁছাবে তখন কি একটু কমে যাবে? আমাকে এইটুকু অ্যান্সার দাও, জাস্ট আমাকে এইটুকু অ্যান্সার দাও। কমবে না। ভেরি গুড ভাই, ভেরি গুড, ভেরি গুড। কমবে না দাদা। এখান থেকে আই যাচ্ছে, তার মানে এখান থেকেও আই যাবে, তার মানে এখান থেকেও আই যাবে, তার মানে এখানে গিয়েও আই পৌঁছাবে। প্রশ্নটা কি দেয় দাদা মাধ্যমিকে? বলবে শ্রেণী সমবায়ের নিচের কোনটি অপরিবর্তিত থাকে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বদা অপরিবর্তিত থাকে। শ্রেণী সমবায়ের তুই যে কোনো বিন্দুতে চেক কর, এ আর বি এর মাঝে রোধটা হচ্ছে R1। এই ভালো করে শোন, এ আর বি এর মাঝের রোধটা হচ্ছে R1, বি আর সি এর মাঝের রোধটা হচ্ছে R2। তার মানে প্রান্ত চেঞ্জ হচ্ছে যখন এ আর বি এর মাঝখানে R1 রোধ, বি আর সি এর মাঝখানে R2 রোধ, মানে রোধের মানটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা টার্মিনালে রোধের মানটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি আমি তোকে বলি একটা ছোট্ট প্রশ্ন, বলতো এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কার বিভবটা বেশি? উত্তর দে প্রত্যেকে। এ থেকে শুরু করে বি এর দিকে, বি থেকে শুরু করে সি এর দিকে, সি থেকে শুরু করে ডি এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কার বিভব সবচেয়ে বেশি? অ্যান্সার করো। এই তো ঝড়ের গতিতে উত্তর হবে এর বিভবটা দাদা সবচেয়ে বেশি। আর এর বিভবটা ভিবি, তারপরেরটা ভিসি, তারপরেরটা ভিডি, এইরকম ভাবে কমছে বলেই তো কারেন্টটা এই বরাবর যাচ্ছে। তার মানে খেয়াল করে দেখ বিভব প্রভেদ গুলো আলাদা আলাদা। এই দুটোর মধ্যে যদি বিভব প্রভেদ বলি তাহলে ভিএ মাইনাস ভিভি, এই দুটোর মধ্যে বিভব প্রভেদ যদি বলি তাহলে ভিবি মাইনাস ভিসি, এই দুটোর মধ্যে যদি বিভব প্রভেদ বলি তো ভিসি মাইনাস ভিডি। তার মানে বিভব প্রভেদ গুলো সব ডিফারেন্ট, রোধ গুলো সব ডিফারেন্ট। তো দাদা কোনটা সেম? শুধুমাত্র প্রবাহ মাত্রাটা সেম। তিনটের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তার মানে কেবলমাত্র ওইটা সেম। এটা মাধ্যমিকে বারবার আসে ভাই। গল্প শেষ। এইবার একটুখানি মন দিয়ে শুনবে প্রত্যেকে। এর লেখা টেখা সব আমি তোমাকে দিয়ে দেবো, আমি জাস্ট মেন বিষয়টা তোমাকে বোঝাচ্ছি কি করে প্রমাণটা করতে হয়। এখানে কিছুই লিখতে হবে না, কি লিখতে হবে আমি তোকে বলে দিচ্ছি। এ বি সি ডি চারটি বিন্দুর মাধ্যমে একটি পরিবাহী তারকে যোগ করা হয়েছে, যার এ এবং বি বিন্দুর মাঝের রোধ R1, বি এবং সি বিন্দুর মাঝের রোধ R2, সি এবং ডি বিন্দুর মাঝের রোধ R3। তুই যেটা চোখে দেখতে পাচ্ছিস সেটাই লিখবি। আই কারেন্টকে পাঠানো হলো, সেটি R1, R2 এবং R3 রোধের মধ্যে দিয়ে চলে গেল। এই হচ্ছে তোর ভাষা, আর কিচ্ছু লিখতে হবে না। এবার তুই তো এটা তুল্য রোধ বার করছিস, তার মানে তোকে একটা সময় তিনটে রোধকে সরিয়ে একটা রোধ লিখতেই হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস। যাই হোক আপাতত একটুখানি দেখ যেটা বলছি বুঝলি কিনা। দাদা এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, বললাম হ্যাঁ। তাহলে বিভব প্রভেদটাকে লেখা যায় না ভিএ মাইনাস ভিবি? বললাম একদম লেখা যায়। দাদা ভেরি ইম্পর্টেন্ট রিলেশন অনুযায়ী, ভি ইকুয়াল টু আই আর অনুযায়ী দেখো তো এটা লেখা যায় কিনা, আই ইন্টু R1। বললাম হ্যাঁ একদম লেখা যায়। আই কারেন্ট যাচ্ছে, এ আর বি এর মাঝের রোধটা R1, তাহলে একদম লেখা যায়। কার ক্ষেত্রে? এ ও বি বিন্দুর ক্ষেত্রে একদম লেখা যায়, একেবারে লেখা যায়। প্রত্যেকে বলে দাও তো, একদম লেখা যায়। এ আর বি বিন্দুর মধ্যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু R1 লেখা যায়, একদম লেখা যায় ভাই, লেখা যায়, লেখা যায়, লেখা যায়, লেখা যায়, একদম লেখা যায়। দাদা বি ও সি বিন্দুর ক্ষেত্রে আমি বলছি ধর বি থেকে সি এর দিকে যাচ্ছে, সুতরাং ভিবি মাইনাস ভিসি আমরা লিখতে পারি। আমি বললাম একদম পারো। তাহলে আই ইন্টু R2 আমরা লিখতে পারি। আমি বললাম একদম পারো ভাই, এটা তাহলে আমার 2 নম্বর সমীকরণ। দাদা সি আর ডি বিন্দুর মধ্যে তাহলে কি লেখা যায়? সি ও ডি বিন্দুর মধ্যে না ভিসি থেকে ভিডির দিকে যাচ্ছে, তো ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই কারেন্ট যাচ্ছে R3 রোধ, তাহলে আই ইন্টু R3 বলো 3 নম্বর সমীকরণ। একদম লেখা যায়, একদমই লেখা যায়, পরিষ্কার ভাবে লেখা যায় একদম।
যা লিখতে হবে সবকিছু আমাদের নোটস এর সঙ্গে সবকিছু দেওয়া আছে ভাই, বাকি সব পাঠিয়ে দেবো, তোকে যা বলছি তুই শুধু ফলো করতে থাক, সমীকরণটাকে প্রতিষ্ঠা করা শেখ। বলে একদম ক্লিয়ার, একদম তিনটে ক্লিয়ার, এই তিনটে একদম লেখা যায়, একদম লেখা যায়, একদম লেখা যায়, একদম লেখা যায়। ভেরি গুড, লেখা যায়। কি বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিক্স কম্বিনেশন আছে তোদের সিলেবাসের মধ্যে নেই। তোদের একটা বর্তনী চিত্র দেবে, সেখানে তোদের আছে, বাট অ্যাকচুয়াল মিক্স কম্বিনেশনের সমীকরণ তৈরি করা নেই। এবং সেটা কোষ ফোষের ক্ষেত্রে বেশিরভাগ 12 এর ক্ষেত্রে দেখতে পাবি, রোদের ক্ষেত্রে অত দেখতে পাবি না। সিলেবাসের মধ্যে বর্তনী চিত্র দেবে, সেখান থেকে তোকে তুল্যরোধ বার করতে হবে, সেখানে মিক্স থাকবে। যাই হোক, এই তিনটে আছে। এইবার তুই একটা কথা বল, আমি ধর 1 + 2 + 3 করলাম, 1 + 2 + 3 করে পাই কি? পাবি রে VA - VB প্লাস VB - VC প্লাস VC - VD ইকুয়াল টু, বাঁ দিকের গুলো সব যোগ হয়ে গেল, এবার ডান দিকের গুলোকে যোগ করো। দেখো I কমন নাও, তাহলে R1 + R2 + R3 লেখা যায়, R1 + R2 + R3 একদম লেখা যায়, একদম লেখা যায়, একদম লেখা যায়। আচ্ছা চিন্তা করো তো দাদা, VB কেটে গেল, একদম। VC কেটে গেল, একদমই তাই। তাহলে যদি এই পুরোটা কেটেই যায়, তাহলে আমি লিখতে পারি তো VA - VD ইকুয়াল টু I ইন্টু R1 + R2 + R3। বলো লেখা যায়? লেখা যায়, লেখা যায়, একদম লেখা যায়, একদম লেখা যায় ভাই। আচ্ছা দাদা, এখানে তো 3খানা রোধ ছিল। হ্যাঁ, R1 R2 R3 3খানা রোধ ছিল, আর এটা তো আমরা তুল্য রোধের সমীকরণ বার করতে চাইছি। হ্যাঁ, তো তিনটে রোধকে সরিয়ে একটা রোধ রাখি, রাখো, তাহলে তুল্য রোধ হবে তো? তবেই তো হবে, তাহলে কি করে হবে? ধরো আজকে A আর B এর মাঝে R1 ছিল, B আর C এর মাঝে R2 ছিল, C আর D এর মাঝে R3 ছিল। এখানে R1, এখানে R2, এখানে R3। এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু ছিল। এই সবকটার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছিল, I কারেন্ট যাচ্ছিল, I কারেন্ট যাচ্ছিল, I কারেন্ট যাচ্ছিল, একদমই তাই। আমি যদি এই 3খানা রোধকে সরিয়ে দিয়ে একটা মাত্র রোধ বসাই, কার কার মাঝে? প্রথম বিন্দু A আর শেষ বিন্দু D। আমি শুধু প্রাথমিক আর অন্তিম অবস্থানটাকে সেম রাখলাম, মধ্যখানে যে কটা রোধ ছিল সব কটাকে বাড়ি পাঠিয়ে দিলাম, সব কটার টয়লেট পেয়ে গেছে, আর তার পরিবর্তে আমি একটা বড় রোধ দাঁড়িয়ে রয়েছি, বড় হাতের আর। কি দেখতে পাবো জানিস? দেখতে পাবো এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল, কারেন্টের কোনো চেঞ্জ হলো না, একই পরিমাণ কারেন্ট গেল। তার মানে ওই তিনটে রোধ রাখাও যা, এই একটা রোধ রাখাও তাই। যতটা কারেন্ট ওপর থেকে যাচ্ছিল, ততটা কারেন্টই নিচে থেকে যাচ্ছে। তার মানে ওপরের আর নিচের মধ্যে রোধের পার্থক্য হলেও মেন যে জিনিসটা, যে কারেন্টটা, তার কোনো পার্থক্য নেই। সুতরাং এই তিনটে রোধকে রাখা যা, এই একটা রোধকে রাখা তাই। তাহলে এই তিনটে রোধের তুল্য রোধ হচ্ছে এই বড় হাতের আরটা, একদম পরিষ্কার। তাহলে আমি এখানে লিখবো, কি লিখবো বলতো? লিখবো বর্তনী থেকে, বর্তনীটির R1 R2 ও R3 রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ আর যুক্ত করা হয়, তবে দেখা যাচ্ছে মূল প্রবাহ মাত্রা অপরিবর্তিত আছে। যেটা চোখে দেখবো সেটাই খাতার মধ্যে লিখবো, তাহলে দেখবে কোনোদিন সমস্যা হচ্ছে না। তাহলে সিম্পল লিখলাম কি, বর্তনীটার R1 R2 এবং R3 রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ আর যুক্ত করা হয়, তবে দেখা যাচ্ছে মূল প্রবাহ মাত্রা অপরিবর্তিত আছে। সুতরাং আর রোধটি হলো R1
R2 ও R3 রোধের তুল্য রোধ। শেষ, খতম, গল্প খতম। এবার এইটুকু লেখার পরে আমাকে কি করতে হবে দাদা? না আমি তোকে বলি শোন, এখানে কটা বিন্দু দেখতে পাচ্ছিস? এই এ বিন্দু আর এই ডি বিন্দু। তুই এই দুটো বিন্দুর মাঝে ওহমের সূত্র লাগিয়ে দে না। বল এ থেকে ডি এর দিকে যাচ্ছে, তাহলে লেখ এরকম ভাবে এ ও ডি বিন্দুর ক্ষেত্রে কি লিখতে পারি বল? VA মাইনাস VD ইকুয়াল টু কারেন্ট কত যাচ্ছে I, রোধ কত দেখতে পাচ্ছিস R। তিনটে সমীকরণ হয়ে গেছিল, এটা 4 নম্বর সমীকরণ হলো। তুই আমায় বল, আচ্ছা এখানেই তো 4 নম্বর হয়ে গেছিল, তাহলে এটা 5 নম্বর সমীকরণ হলো। তুই আমায় একটা কথা বল, এই 4 নম্বর সমীকরণ আর এই 5 নম্বর সমীকরণ, এই দুটোর মধ্যে একটা মিল দেখতে পাচ্ছিস? এই 4 নম্বর সমীকরণ আর এই 5 নম্বর সমীকরণের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছিস? দুটোই কার ক্ষেত্রে তৈরি? এ আর ডি বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদের জন্য তৈরি। এখানেও VA মাইনাস BD, এখানেও VA মাইনাস BD। আরে তাই তো হবে, কারণ এখানে তো প্রাথমিক আর অন্তিম বিন্দু সেমই আছে। তার মানে দাদা এইটার মান যা, এইটার মান তাই, কারণ এটাও VA মাইনাস BD এর মান, এটাও VA মাইনাস BD এর মান। ঠিক বলেছিস তো? তাহলে দাদা 4 ও 5 থেকে পাই, 4 ও 5 থেকে কি পাবো বল? খেয়াল করে দেখো, VA মাইনাস BD এর মান কত? I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। আর এখানে VA মাইনাস BD এর মান কত ভাই? I ইন্টু R। তাহলে এই দুটো জায়গা থেকে যদি আমরা আইটাকে উড়িয়ে দিই, তাহলে এই যে বড় হাতের R পাওয়া গেছিল সেটা কি অ্যাকচুয়ালি? R1 প্লাস R2 প্লাস R3। আমরা যে তুল্য রোধটা পেয়েছিলাম, এই তিনটে রোধের তো তুল্য রোধ ছিল বড় হাতের আরটা। আমরা কি দেখলাম? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বর্তনীতে আবদ্ধ প্রত্যেকটা রোধের সমষ্টির সাথে সমান। তাহলে এই যে তুল্য রোধ আমি বার করব কি করে? তিনটে রোধকে যোগ করে দাও, তুল্য রোধ বেরিয়ে যাবে। বলো এই সমীকরণটা একদম কমপ্লিট আছে প্রত্যেকের কাছে? সমীকরণটা একদম কমপ্লিট আছে প্রত্যেকের কাছে? শ্রেণী সমবায়ের তুল্য রোধের রাশিমালা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। একদম কমপ্লিট আছে, একদম ভেরি গুড। যদি আমি আর একটা উপায় বলে রাখি, যদি কেউ একটু পেছনে থাকি, যদি মনে হয় না আরেকটুখানি ওই জায়গাটা দেখলে ভালো হতো, এখানে একটা সিস্টেম আছে। তুমি এখানে ট্যাপ করবে, এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ ওটাকে একটুখানি পেছনে করবে, তুমি ক্লাসটাকে আবার আগে থেকে দেখতে পাবে। এটা কিন্তু বিরাট বড় সিস্টেম, এবং সেই সময় তুমি স্পিডটাকে 2x 1.5x করে দিতে পারবে। হয়েছে, একদম পরিষ্কার আছে। আচ্ছা আমি যদি তোকে এবার একটা প্রশ্ন করি, ধর আমি বললাম 3 ওহম, 5 ওহম ও 7 ওহম রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান কত? অ্যান্সার করো প্রত্যেকে, অ্যান্সার করো প্রত্যেকে। প্রত্যেকে অ্যান্সার করবে। ভেরি গুড ভাই, খুব ভালো, খুব ভালো। দাদা শ্রেণী সমবায় বলে দিয়েছে? আমি বললাম হ্যাঁ বলে দিয়েছে। শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি আর হয়, তাহলে সেটা প্রত্যেকটা ছোট ছোট রোধের সমষ্টির সাথে সমান হয়। তার মানে 3 প্লাস 5 প্লাস 7 করে দাও, 10 আর 5 15 ওহম ইজ দ্য কারেক্ট অপশন। তুল্য রোধের মান বেরিয়ে গেল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শেষ, একদম পরিষ্কার। হ্যাঁ সৌর আমি দেখেছি, আমি ওটা তোর ভিডিওটা দেখেছি, ওটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, একদম পরিষ্কার। আচ্ছা ধরো তোমাকে একটা প্রশ্ন এখান থেকে, প্রত্যেক বছরই মোটামুটি প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকে, এটা একটু করাই। দেখাও যে, এটা প্রত্যেকে খাতার মধ্যে লিখে নিও, এটা আমাদের নোটস এর মধ্যেও দেওয়া আছে। দেখাও যে
শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান বর্তনীর বৃহত্তম রোধ অপেক্ষা বড়। তোকে প্রশ্ন এটাই দেবে, বলবে দেখাও যে শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান বর্তনীর বৃহত্তম রোধ অপেক্ষা বড়। তুই এখন বলবি দাদা এটা তো বোকা বোকা প্রশ্ন হয়ে গেল। কেন না, ধরো আজকে শ্রেণী সমবায়ের তিনখানা রোধ কানেক্টেড, একটা 3 ওহম, একটা 5 ওহম, একটা 7 ওহম। তুমি এদিকে বলছো যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করতে হলে তিনটেকে যোগ করতে হয়। আরে দাদা যদি আমি তিনটেকে যোগ করি তো স্বাভাবিকভাবেই তো তুল্য রোধটা সবার থেকে বড় হবে, যে সবচেয়ে বড় তার থেকে তো এমনি বড় হবে। এখানে তো সবচেয়ে বড় ছিল 7, আমি যদি তিনটেকে যোগ করি তো হবে 15, যেটা 7-এর থেকে এমনি বড়। আমি বললাম তুই এটাকে দেখাবি কি করে? তুই তো এটা ম্যাথামেটিক্যালি লিখছিস, তোকে তো এটা থিওরিটিক্যালি প্রুফ করতে দিয়েছে রে ভাই, তুই থিওরিটিক্যালি প্রুফ করবি কি করে? আচ্ছা আমাকে এইটুকু বলে, একটা আমি তোর থেকে কথা জানতে চাইছি। তুই বলতো রোধ সর্বদা তো পজিটিভই হয়, মানে রোধের কিন্তু কোনোদিন নেগেটিভ ভ্যালু তুই দেখবি না ভাই, রোধ সর্বদা পজিটিভ। আচ্ছা তো ছোটবেলায় নাম্বার লাইন মনে আছে? দেখবি টিচাররা, অঙ্কের টিচাররা শেখাতেন যে মধ্যিখানে থাকে 0, 0-র ডান দিকের গুলো সব পজিটিভ, যারা 0-র থেকে বড় তারাই পজিটিভ। যেমন এখানে +1 থাকতে পারে, +2 থাকতে পারে, এরকম ইনফিনিটি পর্যন্ত চলে, প্লাস ইনফিনিটি। আচ্ছা 0-র থেকে যারা ছোট ওরা প্রত্যেকে নেগেটিভ হয়, এবং 0-র থেকে ছোট বুঝবো কি করে? না সামনে নেগেটিভ থাকতে হয়। 0-র থেকে বড় বুঝবো কি করে? না সামনে পজিটিভ থাকতে হয়। নিশ্চয়ই জানিস দাদা রোধের মানটা পজিটিভ অলওয়েজ, তার মানে আমি বলতে পারি তো রোধের মান অলওয়েজ 0-র থেকে বড় হবে, কারণ 0 রোধ মানে তো রোধই নেই, রোধ যখনই থাকবে তার মানে 0-র থেকে তো বেশি আছেই। আমি বললাম একদম, এইটুকু ধারণা নিয়ে দেখ, এটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে হবে দেখে নে। তুই ধরে নে তিনখানা ধর রোধ আছে, একটা আমি ধরলাম R1 আছে, একটা R2 আছে, একটা R3 আছে। আমাদের যে হ্যান্ড রিটেন নোটসটা আছে তার মধ্যে তুমি এর ভাষা সমেত পুরো লেখা পেয়ে যাবে। এই তিনটে রোধকে ধরো আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। যখন যুক্ত করেছি এই শ্রেণী সমবায়ে যুক্ত করার ফলে এদের তুল্য রোধটা ধরো আমি R লিখলাম। এবার তুই আমাকে একটা কথা বল, এই যে তুল্য রোধ Rটা আমি লিখেছি সেইটাকে বাস্তবে কিভাবে বোঝানো যায়? তুই বলবি দাদা শ্রেণী সমবায়ের তুল্য রোধের মানটা এই প্রত্যেকটা ছোট ছোট রোধের সমষ্টির সাথে সমান হয়, মানে R1 + R2 + R3 করে লেখা যেতে পারে। ভেরি গুড ভাই। আচ্ছা তুই আমায় বল, এই যে তুই তিনটে রোধ ধরেছিস, এই যে যেমন এখানে তিনটে রোধ ধরেছিলাম তার মধ্যে কেউ তো সবচেয়ে ছোট হবে আর কেউ তো সবচেয়ে বড় হবে। তুই বললি হ্যাঁ দাদা বলা যেতে পারে। ধরো R1টা সবচেয়ে ছোট, R2টা তার থেকে বড়, R3টা সব থেকে বড়। আমি বলছি প্রশ্নটা কাকে নিয়ে করেছে? প্রশ্নটা করেছে দাদা বর্তনীর বৃহত্তম রোধ অপেক্ষাও বড়, মানে কাকে টেনেছে প্রশ্নটায়? বৃহত্তম রোধকে টেনেছে। তো দাদা এখানে বৃহত্তম রোধ কোনটা বলতো? কোনটা রে? R3 বৃহত্তম রোধ, সবচেয়ে বড় রোধ। বললাম আচ্ছা ওকে যখন টেনেছে তুই এক কাজ কর, তোকে বলেছে দেখাও এই তুল্য রোধটা এই বর্তনীর সবচেয়ে রোধ অপেক্ষা বড়। তো তুই যেটা করবি সেটা হচ্ছে এই R3টাকে R এর পাশে পাঠা। তাহলে আমি এক কাজ করি, R - R3 করি, সমান চিহ্নের এদিক ওদিক করলাম। পড়ে থাকলে কত বলো? R1 + R2 পড়ে আছে, একদম পরিষ্কার। R3টাকে এদিকে পাঠিয়ে দিয়েছি, R1 + R2 পড়ে আছে। দাদা আমাকে একটা কথা বলবে? কি রে, তুমি একটু আগে বলেছিলে যে রোধ অলওয়েজ গ্রেটার দেন 0, রোধ অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে রোধ দুটোর যে যোগফল আছে সেটাও অলওয়েজ গ্রেটার দেন 0? হ্যাঁ। তার মানে দাদা এই R1 + R2 অলওয়েজ গ্রেটার দেন 0? হ্যাঁ। তার মানে এই R - R3 যার ভ্যালু R1 + R2-র সাথে সমান সেইটাও গ্রেটার দেন 0? আমি বললাম একদম। এইটা যদি 0-র থেকে বড় হয়, এইটার এটা তো সমান, তো এটাও দাদা 0-র থেকে বড় হবে। তাহলে লেখা যায় R - R3 ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। আর এই গ্রেটার দেন লেস দেন সাইন গুলো সমান চিহ্নের মতোই কাজ করে, জানিস তো? মানে এখানেও তুই এদিক থেকে ওই দিক পাঠাতে পারিস, সাইনটাকে চেঞ্জ করে যেমনি করে সমান চিহ্নের মধ্যে পাঠাস। তাহলে দাদা এই R3টা যদি এদিকে পাঠিয়ে দিই আমি, তাহলে R ইজ গ্রেটার দেন সাইন আছে গ্রেটার দেন, R3 ওদিকে গেল তাহলে প্লাস হয়ে গেল, তাহলে R ইজ গ্রেটার দেন R3।
তার মানে দিস ইজ দ্য প্রমাণ, যার মাধ্যমে আমি থিওরিটিক্যালি প্রমাণ করতে পারি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে তুল্য রোধের মান, সেটা বর্তনীর সবচেয়ে বড় রোধ অপেক্ষাও বড় হয়। বলো প্রত্যেকের কাছে পরিষ্কার আছে? বলো প্রত্যেকের কাছে পরিষ্কার আছে? একবার কনফার্ম করে দাও। প্রত্যেকের কাছে পরিষ্কার আছে? প্রত্যেকের কাছে পরিষ্কার আছে? একদম একদম, ভেরি গুড ভাই, ভেরি গুড, খুব ভালো। ভেরি গুড ভাই। দাদা তোমার পড়ানোর স্টাইলটা খুব ইউনিক, থ্যাংক ইউ সো মাচ। এগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট টু স্টুডেন্ট ম্যাটার করে, কারোর কোনোটা ভালো লাগে, কারোর কোনোটা এটা ভালো লাগে, কারোর সেটা ভালো লাগে। তো বেশিরভাগ ছেলেমেয়ের ভালো লাগে, এটা অনেক ভালো কথা, চেষ্টা করি। নাম্বার চেঞ্জ করে দেবো, তুমি আমাকে মেসেজ করবে, ওল্ড নাম্বার নিউ নাম্বার দেবে, আমি করে দেবো। পরাবৈদ্যুতিক ধ্রুবক যেগুলো আছে সেগুলো সব কুলম্বের সূত্রে, আমি একদম চলতরিতে শেষে, যেহেতু ওটা স্থির তড়িতের কনসেপ্ট, চলতরিতে শেষে করে দেবো না, তো রিদম ব্রেক হয়ে যাবে। মানে একটা গান শোনাবো ওখানে, একটা দেখবি গানের মাধ্যমে শিখে যাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই একজন আছেন, ইউটিউবেরই ওনার চ্যানেল আছে, মানে খুব সুন্দর গানের মাধ্যমে ফিজিক্যাল সায়েন্সের অনেক টপিক শেখান। অনেক বৃদ্ধ একজন মানুষ, খুব ভালো গান করেন, আমি দেখেছি, গানের মাধ্যমে অনেক কিছু শেখান। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রিতে একদম জল ভাত করে দেবো ভাই, একদম আগুন লাগিয়ে দেবো অর্গানিক কেমিস্ট্রিতে। ঠিক আছে, চলো 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 চলো। শিলিগুড়ি থেকে? আচ্ছা, চলো শুরু করি শুরু করি শুরু করি শুরু করি শুরু করি। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে দেখ, শ্রেণী সমবায় তুল্য রোধের পরে যেটা আছে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। খুব ভালো করে শুনবি, হ্যাঁ। এখন দাদা তুমি তো আমাদেরকে শ্রেণী সমবায় আঁকতে শিখিয়েছিলে। আমি বললাম হ্যাঁ। সমান্তরাল সমবায়টা আমি আঁকবো কি করে? আগে আমাকে একটা কথা বলতো, সমান্তরাল মানে কি, এইটুকু আগে বলতো। দেখবি যদি আমরা দুটো রেল লাইন দিই, ধর আমি বললাম এই যে রেল লাইন দুটো রয়েছে, দেখবি তোরা যখন আলোর ছবি করেছিস, যখন অসীমে কোনো একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, তখন দুটো লাইন কিভাবে যাচ্ছিল রে? এইরকম করে যাচ্ছিল না, যেন একে অপরের সঙ্গে তারা যুক্তই হবে না কোনোদিনও। তখন মনে করা হয় যে এই দুটো লাইন কি পরস্পরের সমান্তরাল। সমান্তরাল মানে একদম প্যারালালি চলে যাবে, একে অপরকে মিট করবে না বলে মনে হবে, যারা মনে হয় অসীমে গিয়ে মিট করবে কোনো একটা সময়, তো এদেরকে আমরা সমান্তরাল বলে থাকি। এখন দাদা এর সাথে রোধের কি সম্পর্ক আছে? মানে রোধের মধ্যে আবার সমান্তরাল সমবায় কোথা দিয়ে চলে এলো? আমি বলছি দেখ তো একটুখানি, আমি ধর তিনটে রোধকে কানেক্ট করছি, এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এই ধর তিনখানা রোধকে আমি কানেক্ট করলাম। ধর এইটা আমার এ বিন্দু, ধর এইটা আমার বি বিন্দু। এবার একটুখানি চিন্তা করে দেখ, একদম ডিপলি চিন্তা করে দেখ, এখান থেকে আই কারেন্টটা যাচ্ছে। এবার আমি তোকে একটা ছোট্ট প্রশ্ন করব, হ্যাঁ। ধরেন আমি প্রথমে বললাম, আচ্ছা প্রথমে তো এইটুকু বুঝতে পারছি যে এই রোধটা, এই রোধটা আর এই রোধটা একে অপরের সাথে সমান্তরালে আছে। তার মানে এই তিনটে রোধের যে সমবায়টা তৈরি হয়েছে, এটাকে আমরা কোনোভাবে শ্রেণী সমবায় তো বলতে পারি না। এটা কি সমবায় হয়েছে বল? সমান্তরাল সমবায় হয়েছে। এবার তোকে আমি প্রথমে R1 R2 R3 লেখার আগে একটা ছোট্ট কনসেপ্ট বোঝাতে চাই। ধরো এখানে আমি বললাম 10 ওহম, এখানে বললাম 15 ওহম, এখানে বললাম 20 ওহম। খুব ভালো করে আমাকে একটা উত্তর দেবে, খুব ভেবে চিনতে, খুব ভেবে চিনতে উত্তরটা দেবে। এই যে কারেন্টটা কোন একটা জাংশন পয়েন্টের মধ্যে যখন আসবে, এই যে আই কারেন্টটা, এখানে তো দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনো জাংশন পয়েন্ট ছিল না, একদম স্ট্রেট একটা বিষয় ছিল। কিন্তু যখন এখানটায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা জাংশন পয়েন্টে আসবে এই আই কারেন্টটা, তখন এই জাংশন থেকে কিন্তু তিনটে পার্ট এসে ডিভাইড হয়ে যাবে। তুই আমাকে শুধু এইটুকু বল, ধর আমি বললাম এখানে I1 গেল, এখানে I2 গেল, এখানে I3 গেল, তার মানে এই আই কারেন্টটাই জাস্ট তিনটে পার্টে ডিভাইড হয়ে গেল। I1 I2 এবং I3 কে যোগ করলেই আবার তুই আইটা পেয়ে যাবে। তোর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, তুই বলতো
I1, I2 আর I3 এর মধ্যে কোনটা সবচেয়ে বড়? দেখি এই বুদ্ধিটা কার আছে সব থেকে বেশি। I1, I2 আর I3 এর মধ্যে কোনটা সবচেয়ে বড়, আমাকে অ্যান্সার দাও। কোনটা সবচেয়ে বড়? অনেকে বলছে I3 সবচেয়ে বড়, কেউ কেউ বলছে I2 সবচেয়ে বড়, আচ্ছা কেউ আবার বলছে I1 সবচেয়ে বড়, কেউ আবার বলছে সবগুলোই একই। তার মানে সব রকম অ্যান্সার আমি পেয়ে গেছি। কেউ একজন বলে দে দাদা এগুলো সব ফলস, অ্যাকচুয়ালি এখান থেকে আইটাই যাচ্ছে, তুমি ইচ্ছা করে I1 I2 সব বলে দে, সব কটা অপশন বলে দে। দেখ আমি একটা কথা বলি, আমি তোদেরকে একটু আগে শিখিয়েছিলাম রোধ মানে কি। রোধ মানে বাম্পার। যেখানে বাম্পারটা ছোট থাকবে, এই খুব ভালো করে আমার কথা শুনবে, কেউ আর চ্যাট করবে না, সবাই খুব মন দিয়ে শুনবে। যখন বাম্পারটা ছোট্ট থাকবে তখন সেখান থেকে তাড়াতাড়ি চালিয়ে নেওয়া যাবে, সেখান থেকে বেশি তাড়াতাড়ি আমার স্পিড হবে, সেখান থেকে কারেন্ট বেশি যাবে তার মানে। আর যদি বাম্পার অনেক বড় হয় তাহলে স্পিড সেখানে অনেক কমে গেল। রোধ যদি অনেক বেশি হয় তাহলে সেখানে প্রবাহ মাত্রা অনেক কমে গেল। প্রবাহ মাত্রাগুলো ডিস্ট্রিবিউট হয় কিসের ভিত্তিতে জানিস? রোধের মানের ভিত্তিতে। যেখানে রোধের মান কম সেখানে বেশি কারেন্ট চলে যেতে পারে, যেখানে রোধের মান বেশি, যেখানে বাধা বেশি, সেখানে কম কারেন্ট যায়। তাহলে সবচেয়ে বেশি কারেন্ট কোথায়? I1 এর ক্ষেত্রে, 10 ওহমের ক্ষেত্রে। ওখানে রোধ সবচেয়ে কম, বাধা সবচেয়ে কম, তাহলে প্রবাহ সবচেয়ে বেশি। গল্প শেষ, কনসেপ্ট ক্লিয়ার। প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো রে, একটা চিন্দি প্রশ্ন থাকবে না যেটা তুই পারবি না, একদম ক্লিয়ার। ভেরি গুড ভাই। এইটা একটা বিষয়, এগুলো আশা করব, এগুলো অনেকে ভাবে না পড়ার সময়, যারা মুখস্থ করে পড়াশোনা করে তারা এত কিছু ভাবে না, তারা শুধু যেটা লেখা আছে একদম মনে হয় হ্যাঁ 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 করে ছাপতে থাকে। কিন্তু ওরকম ভাবে কি পড়াশোনা হয়? ওরকম ভাবে তো পড়া হয় না। এরকম ভাবে তুই খুব জোর 80 পেতে পারবি, 95 100 পেতে গেলে ওই ওই লেভেলে পড়াশোনা রাখলে হবে না। চল এবার যেটা বলছি দেখ, দেখ লেখা টেখা তুই অলরেডি পেয়ে যাবি, আমি জাস্ট তোকে প্রমাণটা করে দেখাচ্ছি। তুই আমায় বলতো একটা কথা, এবার আমি একটু ভ্যালুগুলোকে মুছে প্রমাণের দিকে যাই। এখন তো শেখালাম ভ্যালুগুলো, ওই জন্য লিখেছিলাম। এবার প্রমাণের দিকে যাই, আমি এটাকে R1 লিখে দিই, এটাকে R2 লিখে দিই, এটাকে R3 লিখে দিই। তো তুই বুঝতেই পারছিস R1 R2 এবং R3 সমান্তরাল সমবায়ে আছে, একদম পরিষ্কার কথা। তো তুই লিখে দিবি যেমনি করে লেখা আছে আমাদের নোট কোর্স এর মধ্যে। আগের বারেও তোকে লেখা শেখালাম, যেটা চোখে দেখছিস সেটাই লিখবি। আমাকে শুধু একটা কথা বলতো তোরা, তোকে যদি আমি জিজ্ঞাসা করি আচ্ছা এই সমবায়টার মধ্যে যেমনি শ্রেণী সমবায়তে তড়িৎ প্রবাহ মাত্রাটা ধ্রুবক ছিল, তুই বলবি হ্যাঁ। এখন তো তুই মানবি যে শ্রেণী সমবায়তে তড়িৎ প্রবাহ মাত্রাটাই ধ্রুবক ছিল। আমার তোর কাছে প্রশ্ন, সমান্তরাল সমবায়ে কোনটা ধ্রুবক থাকে? এখানে কি প্রবাহ মাত্রাটা ধ্রুবক থাকে? না, কারণ তিনটে রোধের মধ্যে দিয়ে তিনখানা ডিফারেন্ট প্রবাহ মাত্রা যাচ্ছে, তিনখানা ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। তার ফলে দাদা প্রবাহ মাত্রা সেম হওয়ার তো কোনো গল্প এখানে ওঠেই না, তাই না? একদম। আচ্ছা দাদা তিনটের ক্ষেত্রে রোধটাও তো ডিফারেন্ট আছে, তো তিনটে রোধ যখন রোধ তো এমনি ডিফারেন্ট হবে, প্রবাহ মাত্রাটাও ডিফারেন্ট হয়ে গেছে, তার মানে ওগুলোর কোনো গল্প আর এখানে নেই, যেমনি আগের বারে ছিল। তাহলে এখানে কি সমান হচ্ছে? আমি বলছি দেখ তুই R1 রোধটারও এই প্রান্তটা A আর এই প্রান্তটা B, এই R2 রোধটারও এই প্রান্তটা A আর এই প্রান্তটা B, এই R3 রোধটারও এই প্রান্তটা A আর এই প্রান্তটা B। তাই তো রে, তাই তো রে। তার মানে দাদা এই তিনটে রোধের দুটো প্রান্ত সেম। আমি বললাম হ্যাঁ, এর মানে আরে মানে A থেকে তো B এর দিকে কারেন্ট যাচ্ছে রে পাগলা, তার মানে নিশ্চয়ই বিভব প্রভেদ অফ A is greater than বিভব প্রভেদ অফ V। বিভব প্রভেদ বলাটা ভুল হবে, বিভব অফ A is greater than বিভব অফ V। তার মানে আমি যেটা বলতে পারি এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, বিভব পার্থক্য VA মাইনাস VB, এই বিভব পার্থক্যটা R1 রোধের ক্ষেত্রেও এটা, R2 রোধের ক্ষেত্রেও এটা, R3 রোধের ক্ষেত্রেও এটা।
কারণ তিনটে রোধেরই দুটো প্রান্ত সেম, ফলে দুটো প্রান্তের বিভব প্রভেদ সেম। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ধ্রুবক থাকে? দুই প্রান্তের বিভব প্রভেদ ধ্রুবক থাকে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি ধ্রুবক থাকে? তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। আরে প্রত্যেকের মাথার মধ্যে একদম ঢুকে গেছে তোরে ভাই, কনফার্ম করে দে। হ্যাঁ, একদম। বর্তনী ইন দ্য লাইট সেন্স তোকে আমি দেখাচ্ছি কোথায়। এই যে তুই সুইচ দিচ্ছিস, বিভিন্ন রকম তারের মাধ্যমে গিয়ে একবার লাইট জ্বলছে, একবার ওইটা পাখা চলছে, এগুলো সব একটা বর্তনী। বুঝতে পারলি? তোরা যখন ক্লাস 8-এ দেখবি বাল্ব গুলোকে পরপর লাগিয়ে সুইচ দিচ্ছিল, পরপর পরপর জ্বলছিল, ওটাই তো বর্তনী। বর্তনী মানে একটা কানেকশন তৈরি করা তার দিয়ে দিয়ে, এইটা পাখা যুক্ত আছে, লাইট যুক্ত আছে, এসি যুক্ত আছে, এই যে পুরো কানেকশনটা ঘরের মধ্যে করা আছে। তোর ঘরের মধ্যে দেখ চারদিক থেকে তার দেওয়া রয়েছে, এটাই তো বর্তনী। ঠিক আছে, হ্যাঁ, নোটসের মধ্যে তুমি সব পাবে, সব পাবে নোটসে। চলো এবার একটুখানি শুরু করি, তুল্য রোধ বার করা শুরু করি। তাহলে তুমি এইটুকু বুঝতে পেরে গেছো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ধ্রুবক থাকে না দুই প্রান্তের বিভব প্রভেদটা ধ্রুবক থাকে। এবার তুই আমাকে একটা কথা বলে দে ভাই, R1 রোধের ক্ষেত্রে কি লেখা যায় বলতো? দেখ তো ভালো করে। দাদা লেখা যায় VA মাইনাস VB ইকুয়াল টু, এদিকে তাকা, ইকুয়াল টু I1 ইন্টু R1, I1 ইন্টু R1, একদম লেখা যায়। দাদা তার মানে I1 এর যে ভ্যালুটা হবে সেইটাকে আমরা লিখতে পারি VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। আমি বললাম একদম, এটা 1 নম্বর সমীকরণ ধরে নি? অবশ্যই ধরে নাও। আচ্ছা আমি যদি বলি R2 রোধের ক্ষেত্রে, এই পেনটা বদমাইশি কেন করছো তুমি? একেবারে একদম ঠিক লিখবে, একটু বকে দিতে হয়। R2 রোধের ক্ষেত্রে কি লেখা যায় দেখো তো। আমি দেখতে পাচ্ছি R2 রোধের ক্ষেত্রে I2, মানে ওর দিকে তো যেহেতু 2 নম্বর কারেন্টটা আছে, I2 ইকুয়াল টু লেখা যায় VA মাইনাস VB ডিভাইডেড বাই R2, একদম পরিষ্কার। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। আচ্ছা চিন্তা করে দেখো তো একটুখানি R3 রোধের ক্ষেত্রে, R3 রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো? আমি লিখতে পারি ওর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা I3, যেটা ইকুয়াল টু আমি দিতে পারি VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। বলো একদম পরিষ্কার। তাহলে আমি 1, 2 আর 3 এই তিনখানা সমীকরণকে এস্টাবলিশ করে দিতে পারলাম। তিনটে সমীকরণ ক্লিয়ার আছে? তিনটে সমীকরণ ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে তিনটে সমীকরণ। I1, I2, I3 মান বার করলাম তিনটে সমীকরণের মাধ্যমে। আরে তুইও তো জানিস, তোকে তো শেখাচ্ছি যে এই তিনটে কারেন্ট যদি যায় I1, I2, I3, এখান থেকে তিনটেই আবার I হয়েই বেরোবে। রোধ শুধু প্রবাহকে থামাতে পারে, একটু আস্তে করতে পারে, কিন্তু খেয়ে ফেলতে পারে না। জাস্ট একটু ওর গতিটাকে স্লো করে দেবে, আলটিমেট কারেন্ট তো সবই সেম গিয়ে সেমই বেরোবে রে ভাই। তো শেষ। দাদা এখানে I1 এর ভ্যালু, I2 এর ভ্যালু, এই যে I3 এর ভ্যালু আছে, এই তিনটেকে না তুমি যোগ করে দাও। ঠিক আছে চল যোগ করে দিই। তো যদি যোগ আমি করে দিই 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, যদি করে দিই তাহলে I1 প্লাস I2 প্লাস I3 করতে হবে। তো লিখি I1 প্লাস I2 প্লাস I3 লিখলাম ইকুয়াল টু, কি লেখা যায় রে ভাই? দেখ তো VA মাইনাস VB গুলোকে কমন নিয়ে বার কর। VA মাইনাস VB গুলোকে কমন নিয়ে বার করলাম, তো কি পড়ে রয়েছে না এখানে পড়ে রয়েছে 1/R1, এখানে 1/R2, এখানে 1/R3 পড়ে রয়েছে। তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 পড়ে রয়েছে, একদম পরিষ্কার। যখন যোগ করব এই বাম পাশের গুলো যোগ হবে, ডান পাশের গুলো যোগ হবে। ডান পাশের গুলো যোগ হওয়ার সময় VA মাইনাস VBটা তিনটে থেকে কমন চলে গেল। তোরা যদি বলিস আমি একটা লাইন এখনো করে দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। এত লাইন করার থেকে মানে যদি কেউ না বোঝে তার থেকে একটা লাইন করে দেওয়া ভালো। I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু কি আছে VA মাইনাস VB বাই R1, VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। মানে এটাই তো পার্থক্য ওয়ান শর্ট ক্লাসের সাথে এই ক্লাসগুলোর, এখানে খুব ডিটেলে শেখানো হয়। VA মাইনাস VB ডিভাইডেড বাই R2, এই জন্যই তো ক্লাসের নাম ফাউন্ডেশন দিয়েছি রে।
VA মাইনাস VB ডিভাইডেড বাই R3 হয়েছে। এবার তিনটে থেকে VA মাইনাস VB কে কমন নিয়ে বার কর না, দেখ এখানেও VA মাইনাস VB, এখানেও VA মাইনাস VB, এখানেও VA মাইনাস VB, কমন নিয়ে বার করে দে, তাহলে 1/R1 1/R2 1/R3, গল্প শেষ হয়েছে। চল তাহলে তিনটে সমীকরণের এই 4 নম্বর সমীকরণটা কি হয়ে গেল, যোগফল হয়ে গেল একটা। এইবার কি করবো বল, এইবারে কি করবো বল, এবারে জাস্ট তিনটে রোধকে সরিয়ে দিয়ে একটা তুল্য রোধ বসাবো যেমনি আমরা করি। এই তো তিনখানা রোধ ছিল, R1 ছিল, R2 ছিল, R3 ছিল, R1 R2 R3। আমরা কি করলাম, এ বিন্দু এখানে আছে, বি বিন্দু এখানে আছে, আমরা এই এ আর বি বিন্দুটাকে সেম রাখলাম, তিনটে রোধকে সরিয়ে দিয়ে একটা রোধ রাখলাম। দেখলাম এখান থেকেও আই প্রবাহ যাচ্ছিল, আই প্রবাহ বেরোচ্ছিল, এখান থেকেও আই প্রবাহ যাচ্ছে, আই প্রবাহ বেরোচ্ছে। তার মানে যদি তিনটে রোধের পরিবর্তে আমরা একটি মাত্র রোধ আর বসিয়ে দিই, তাহলে এই বর্তনীর যে মূল প্রবাহ মাত্রাটা ছিল, যেটা আই ছিল, সেটা আগে যা ছিল এখনো তাই আছে, প্রবাহ মাত্রা কমছেও না বাড়ছেও না। তার মানে ওই তিনটে রোধের তুল্য রোধ এই বড় হাতের 8টা, দড়ি এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না, মানে ওই তিনজন যে ছিল তার তুল্য আমি একা। একদম পরিষ্কার। লেখাটা নিশ্চয়ই আগের বারের লেখা থেকে তুই লিখতে পারবি, নোটসের মধ্যে লেখা আছে তুই লিখতে পারবি, বইয়ের মধ্যে লেখা আছে তুই লিখতে পারবি, কনসেপ্টটা শিখে নে। দুটো বিন্দুর ক্ষেত্রে VA মাইনাস VB লেখা যায়, ইকুয়াল টু I ইন্টু R লেখা যায়, একদম লেখা যায়। চিন্তা করে দেখ, এখানে I1 প্লাস I2 প্লাস I3 করে কি পাচ্ছিলাম রে, ফাইনালি I পাচ্ছিলাম, কারণ I1 I2 I3 করলে তো I পাওয়া যায়, তিনটাকে যোগ করলে তো I বেরোয়। ইকুয়াল টু লেখা যেত VA মাইনাস VB 1/R1 1/R2 1/R3। এইটাকেই মেনলি 4 নম্বর দেওয়া উচিত, দিলে ভালো। ঠিক আছে, এটা 4। এবার এই যেটা বেরোলো সেটা আমার 5, এইটা কি লিখবো, এখানেও দেখ তো I এর মান বের করা আছে, তো আমরা এখান থেকেও এক কাজ করি, I এর মান বার করি। I এর মানটা কি বল, VA মাইনাস VB ডিভাইডেড বাই R। এটা আমার কত নম্বর সমীকরণ, এখানে 4 ছিল, তো এটা আমার 5 নম্বর সমীকরণ, শেষ। চিন্তা করে দেখ, এটাও I এর মান, এটাও I এর মান। দাদা দুটো I এর মান সেম হবে, আমি বললাম একদম সেম হবে। তো এইটা আর এইটাকে সমান করে দাও, করে দিই, 4 আর 5 থেকে পাই 4 ও 5 থেকে পাই VA মাইনাস VB। আর এই টোটালটা VA মাইনাস VB 1/R1 1/R2 1/R3 equal to VA minus VB into 1/R। বল লেখা যায়, বল লেখা যায়, VA minus VB by R মানে VA minus VB into 1/R লেখা যায়। চিন্তা করলেই দেখতে পাবি কেটে যাবে, যদি কেটে যায় তাহলে 1/R এর মান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাহলে এই পুরোটা হয়ে গেল আমার গল্প শেষ। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সমীকরণ। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক, অনন্যক মানে উল্টে দিলে যা পাওয়া যায়, যেটা প্রত্যেকটা ছোট ছোট রোধের অনন্যকের যোগফলের সাথে সমান। শেষ, কমপ্লিট কমপ্লিট। প্রত্যেকে কনফার্ম করে দাও কমপ্লিট। শ্রেণী সমবায় রেডি, সমান্তরাল সমবায় রেডি। না আজকে পুরোটা কি করে, চলতরিৎ বড় চ্যাপ্টার, আমরা খুব ধরে ধরে শেখাচ্ছি। ওয়ান শট চলতরিতে দেখবি ওয়ান শট 1 ঘন্টায় করে দেওয়া আছে, কিন্তু আমাদের ফাউন্ডেশনের প্রথম ক্লাসটাই ইউটিউবের মধ্যে আগের দিন দিয়েছিলাম 1 ঘন্টার ক্লাস। সুতরাং যখন শেখানো হচ্ছে, ফাউন্ডেশন ব্যাচের নামটা দেওয়াই হয়েছে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে একদম গোড়া থেকে ধরে ধরে শেখানো হয়। আগের ক্লাসগুলোকেও দেখবি একদম ধরে ধরে শেখানো হয়েছে। এবার কিছুদিন পরে যখন মোটামুটি একটুখানি তোরা পড়ে নিবি অনেকগুলো চ্যাপ্টার, তখন ওয়ান শট দেওয়া শুরু করবো আবার ইউটিউবের মধ্যে। ওয়ান শট গুলোর মধ্যে এই যে জিনিসগুলোকে খুব ডিটেলে শেখাচ্ছি, সেটারই একটা খুব ছোট্ট একটা কুইক একটা সামারাইজ ভার্সন, একদম কম্প্যাক্ট ভার্সন আমরা দেবো।
যদিও আমাদের যে ওয়ান শটস গুলো আমরা দিই সেখানে দেখবি শুধুমাত্র পরপর পরপর পড়ানোই থাকে, যাতে টাইমটা একটু কম করা যায় আর কি। নর্মাল ওয়ান শট করলে 2 ঘন্টা 2.5 ঘন্টার হয়ে যাবে, কিন্তু অত বড় তো ওয়ান শট দেবো না আমরা চ্যানেলের মধ্যে, যাতে কম্প্যাক্ট হয়, যাতে ওই কম্প্যাক্ট ওয়ান শটের মধ্যে সবাই একই ইনফরমেশন পায়, যাতে তোদের রিভিশন করতে সুবিধা হয়, সেরকমই ভাবনা চিন্তা থাকে। তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস তো জানিস। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার নোটস কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে নোটিশ সেকশনের মধ্যে। দাদা তুমি কাকে ভোট দেবে? অ্যাডভেঞ্চার একাডেমি চিহ্নে ভোট দেবো, আর ভোট দিয়ে বলবো জয় ধামাকা। ঠিক আছে, হ্যাঁ এরপরে রাসায়নিক গণনা করাবো, নিশ্চয়ই করাবো, সবই চ্যাপ্টার করাবো। যখন করাবো তখন দেখবি কেঁপে যাবে চারিদিক। রাসায়নিক গণনা যখন তুই ভয় ভয় করছিস, রাসায়নিক গণনাতে অনেকে ভয় পাচ্ছে, রাসায়নিক গণনা কিচ্ছু লাভ নেই, ভয় পেয়ে কাঁপিয়ে দেবো, চাপ নিস না। ঠিক আছে, ঠিক আছে। বাবা এখানে তো লোকজন আবার নিজেদের পার্টির নাম লিখছে, সর্বনাশ করে দে। দাদা তুমি আইপিএল এ কার সাপোর্টার? এই আমি না আইপিএল এর কারো সাপোর্টার, আইপিএল ফাইপিএল আর দেখার সময় হয় না। আগে আইপিএল নিয়ে খুব মাতামাতি করতাম, যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, আমাদের সময় আইপিএল এরকম ভাবে হতো না, এরকম ইন্টারনেটে আমরা সবকিছু পেতাম না ইনফরমেশন। আমাদের একটা চার্ট, তখনকার আনন্দবাজার পেপার খুব ফেমাস ছিল, তো আনন্দবাজারের মধ্যে আইপিএল এর সময়সূচি বেরোতো, চার্ট বেরোতো। তা আমাদের ছোটবেলার কাজ থাকতো এটাই, যে যেদিন ওই চার্টটা বেরোবে, বেশ কয়েকদিন ধরে বেরোতো, ওই কাঁচি দিয়ে চার্টটাকে কেটে নিতাম, কেটে আর আঠা দিয়ে দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখতাম। রোজ স্কুলে যখন যেতাম ওই চার্ট দেখে যেতাম, যে আজকের খেলা আছে সন্ধ্যেবেলা। আর স্কুলের মধ্যে টিফিন টাইমে মক খেলা হতো। মক খেলা মানে হচ্ছে ওই দুটো টিম বানানো হতো, যে ধর দিল্লি আর রাজস্থানের খেলা, তো দিল্লি আর রাজস্থান টিম হয়ে গেছে, এমনি পেপার একদম মুঠো করে বল তৈরি হতো, আর যে কোনো কারোর বোতল, যার লম্বা বোতল থাকতো, বোতল নিয়ে খেলা হচ্ছে, ধাম ধুম খেলা হচ্ছে। যে জিততো দেখা হয় কি সন্ধ্যাবেলা সেই জেতে কিনা, যদি না জিততো পরের দিন স্কুলের মধ্যে গিয়ে একদম খুব জোর চলতো, হয় এইসব চলে স্কুলের মধ্যে। তখন তখন আলাদাই সময় ছিল, তখন সেট ম্যাক্সে খেলা হতো, আলাদা আইপিএল চলতো ভাই। তখন এই হাতের মধ্যে না কোনো ফোন ছিল, না কোনো ইন্টারনেট ছিল, না কিছু ছিল, মানুষ অনেক সুখী ছিল, টু বি ভেরি অনেস্ট। এখন হয়তো মানুষের টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেড়েছে, অনেক কিছু প্রতিপত্তি হয়েছে, অনেক সুবিধা পেয়ে গেছে, যে অনেক বেশি কানেক্টেড ছেলেমেয়েরা, কিন্তু ওই যে একটা মজা, ওই যে তুই যখন স্কুল থেকে বেরিয়ে গেলি, তোর সাথে আর কারোর কানেকশন নেই, ওই গরমের ছুটির 1 মাস কারোর সাথে তোর কানেকশন নেই, তারপরে গিয়ে যে ওই একটা বন্ধু সুলভ ব্যবহারটা পেতরে সবাই, ওটা আনরিয়েল ছিল, টু বি ভেরি অনেস্ট। ওই জিনিসটা এখনকার ছেলেমেয়েরা ফিলই করতে পারবে না। ওই যে ছুটির পরে যে আমাদের এটা রেজাল্টটা বেরোনোর সময়, ওই যে পরীক্ষাটা হয়ে গেল, ফাইনাল পরীক্ষা, তারপরে 1টা মাস ছুটি, তারপরে নতুন ক্লাসের মধ্যে গ্রিটিংস কার্ড নিয়ে যাওয়া, তখন কারোর সাথে কারোর কথা নেই, হঠাৎ করে এক ক্লাসের মধ্যে প্রথম দিন যাওয়া, ওই একটা আলাদাই মজা ছিল। এখনকার ছেলেমেয়েরা এগুলো আর পাবে না। এখন তো স্কুল থেকে বেরিয়েই টিচারদেরও হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, স্টুডেন্টদেরও হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, যে যার মতো কথাবার্তা চালাচ্ছে। আমাদের তো এসব ছিল না, আমাদের টিচারদেরকে আমরা নাম্বার চাইতে পর্যন্ত পারতাম না। আমরা যখন কলেজেও পড়েছি এরকম গ্রুপ ট্র্যাডিশন ছিল না। তখন তো গ্রুপ ট্র্যাডিশনটা হলো কবে? এই যে কোভিডটা আসার পরে যখন স্কুলটা খুলেছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ ট্র্যাডিশনটা হয়েছে। আমাদের যখন কলেজে প্রথম দিকে আমাদের এসব ছিল না ভাই, আমরা কলেজের প্রফেসরদের থেকেও নাম্বার চাইতে ভয় পেতাম, টু বি ভেরি অনেস্ট। অর্গানিক নাকি ইনঅর্গানিক কোনটা কঠিন? অর্গানিক অনেক ইন্টারেস্টিং, আমার তো দুটোই সোজা লাগে। চলো এবার একটা জিনিস করি, একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি দেখাও, যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান বর্তনীর সবচেয়ে ছোট রোধের চেয়েও ছোট, মানে যেটা ক্ষুদ্রতম রোধ থাকে বর্তনীর, তার থেকেও ছোট সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান। কি করে প্রমাণ করতে হয় একটুখানি মন দিয়ে শোন। তার আগে তোকে একটা প্রশ্ন, নর্মাল প্রশ্ন করাই। ধর আমি তোকে বললাম, ধর 3 ওহম আছে
আর সাপোজ 6 ওহম আছে, এই দুটো ধরো তোমাকে রোধ দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে এই দুটো রোধকে আমাকে প্যারালাল কানেকশনে বা সমান্তরাল সমবায়ে যুক্ত করে দাও, তাহলে এদের তুল্য রোধের মানটা কত হবে তুমি বার করো। এবার তুমি শিখেছো যে দাদা 1/r ইকুয়াল টু 1/r1 মানে 1/3 প্লাস 1/r2 মানে 1/6 করে দিতে হবে। যদি করে দিই 3 আর 6 এর লসাগু 6 হলো, 3 2 6 হলো, 6 1 6 হলো, তার মানে 1/r এর ভ্যালুটা পাওয়া গেল 3/6 মানে 1/2, তার মানে দাদা আর এর ভ্যালুটা পাওয়া গেল 2 ওহম। বলো শেষ? আমি বললাম একদম শেষ। এই যে আরটা পাওয়া গেল এটাই তো আমার তুল্য রোধ। বললো হ্যাঁ এটাই তুল্য রোধ। 1/r এ কিন্তু কেউ শেষ করবে না, 1/rটা কি তুল্য রোধের অনন্যক। আমি বলার সময় বলেছি কথাটা। তোমাকে কিসের ভ্যালু বার করতে হবে? তুল্য রোধের মান বার করতে হবে। তাহলে তুল্য রোধের ভ্যালুটা কত হবে? 2 ওহম হবে। একদম পরিষ্কার, এটা 1/2, তো এটা উল্টালে শুধু 2 হবে। এখন এই যে জিনিসটা তুই বার করলি, তুল্য রোধটা যে তুই বার করলি, তুই সেটা থেকে কি বুঝতে পারলি বলতো ভাই? এটা সবাই করতে পেরেছো তো? এই দুইটা সবাই বার করতে পেরেছো? একবার আমাকে কনফার্ম করে দাও, দুইটা সবাই বার করতে পেরেছো? সবাই 2 বার করতে পেরেছো? একদম পেরেছো পেরেছো পেরেছো। এবার একটুখানি মন দিয়ে শোনো তো, এইটার একটা শর্টকাট শেখাই। যখন এমসিকিউতে এগুলো দেবে শর্টকাটে করার একটা নিয়ম শেখাই, প্রত্যেকে মন দিয়ে শুনবে। সমান্তরাল সমবায়তে যদি দুখানা রোধ দেওয়া থাকে তাহলে ডিরেক্ট তুল্য রোধ বেরিয়ে যায়। কিভাবে? উপরে লিখবে R1 R2, নিচে লিখবে R1 প্লাস R2। কি বললাম? বললাম ওপরে লিখবে R1 R2, নিচে লিখবে R1 প্লাস R2, তাহলেই বেরিয়ে যাবে। তিনটে রোধের ক্ষেত্রে করা যায়, বললাম করা যায়, কিন্তু তিনটে রোধের ক্ষেত্রে এতটা জটিল হয়ে যাবে, তার থেকে তোমার নর্মাল প্রসেসে বসিয়ে করে নেওয়াটা সহজ হবে। তাহলে এখানে দুটো রোধ দেওয়া রয়েছে, তাহলে দুটো রোধের প্রথমটা 3, তারপর একটা 6 দেওয়া আছে, তাহলে আমি করি প্রথমে গুণ, তাহলে 3 ইন্টু 6, নিচে করি দুটোকে যোগ, তাহলে 3 প্লাস 6। 3 ইন্টু 6 করলে কত হয় ভাই? 18 হয়। 3 প্লাস 6 করলে কত হয় ভাই? 9 হয়। হয়ে গেল 2 ওহম। বল শর্টকাটটা কেমন লাগলো? শর্টকাটটা কেমন লাগলো ভাই? শর্টকাট কেমন লেগেছে? চলো তো রইতে নোট দেওয়া আছে, নোটিস সেকশন দেখো, হ্যান্ড রিটেন নোটস দেওয়া রয়েছে। স্যার ফার্স্ট সেমিস্টার এক্সাম খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক টাইমে আপনাকে পেয়েছিলাম, থ্যাংক ইউ গড। ওয়েব সর্বনাশ করেছে একদম, জল ভাত, একদম দারুন দারুন দারুন, জয় ধামাকা একদম। দিস ইজ দ্য শর্টকাট নিয়ম, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তুই বলবে দাদা এটাকে তুমি একদম মাটির তলা থেকে গর্ত খুঁড়ে একদম সেই সমুদ্র মন্থন করে বার করেছো? আমি বললাম না, একটু জাস্ট বুদ্ধি খাটিয়েছি। যে বুদ্ধিটা তুই একটু পরেই যখন এটাকে দেখবি তারপরে তোর মাথাতেও চলে আসবে। যেটা যদি আমি তুল্য রোধ লিখতাম তাহলে 1/R1 প্লাস 1/R2 লিখতাম, তাহলে 1/R ইকুয়াল টু লসাগু করলে R1 R2 আর ওপরে R1 প্লাস R2 লেখা যেত। তাহলে এখান থেকেই তো R ইকুয়াল টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 লেখা যায়। তো আমি তো এইটাকেই জাস্ট ডিরেক্ট বসিয়ে দিয়েছি। समझ गया रे पगला, फिजिकल साइंस में एक जादू है, अगर तुमने उस जादू को पकड़ लिया तो तुम कभी नहीं कहोगे कि ये सब्जेक्ट कठिन है। তুই কোনোদিনও বলতে পারবি না যে এই সাবজেক্টটা কঠিন, যদি তুই অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়ে থাকিস। ওফ, পিক লেভেল প্রমোশন। সেটা বলছি না, তবে এটা ব্যাপার যে তোকে যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে তুই এই সাবজেক্টটাকে ভালোবেসে ফেলবি, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, ওটা চলতরিৎ করানোর পরে ওই জায়গাটা করাবো। যদি এখন যতটা করানো হয়ে গেছে তাতে ওইটা করিয়ে দেওয়া যায়। আইনস্টাইনের বেশি ভক্ত। চলো নেক্সট, এবার এটা দেখি। দেখাও যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান বর্তনীর সবচেয়ে ছোট রোধের চেয়েও ছোট। কি করে বার করতে হয়? ধর R1 প্লাস R2, R1 R2 আর R3 তিনটে রয়েছে, এটা ধর তুই তুল্য রোধটা আর। এবার তুই চিন্তা করে দেখ, তুই একটা সিরিজ তৈরি কর, ধর R1 তার থেকে R2 বড়, তার থেকে R3 বড়। তাহলে দাদা এবারে প্রশ্নটা কাকে নিয়ে দিয়েছে? আমি বললাম সবচেয়ে ছোট রোধকে নিয়ে দিয়েছে রে ভাই। যেমনি এখানে 3 আর 6 ছিল, তুল্য রোধটা বেরোচ্ছিল 2, 3-এর থেকেও ছোট, 6-এর থেকেও ছোট। সেটাই তোকে এবার থিওরিটিক্যালি প্রমাণ করতে দিয়েছে। তুই বললি দাদা তিনটে রোধ আছে, R1 আছে, R2 আছে, R3 আছে, সবচেয়ে ছোট কোনটা? না সবচেয়ে ছোট R1, তাহলে R1 কে নিয়ে যত গল্প। বললাম একদম।
দাদা আমরা জানো তো জানি, যদি সমান্তরাল সমবায়তে তিনজন, তুই পালিয়ে গেলি কেন? যদি সমান্তরাল সমবায়তে তিনজন থাকে তাহলে এইরকম ভাবে লেখা যায় 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। আমি বললাম হ্যাঁ লেখা যায়, একদম লেখা যায়। দাদা সবচেয়ে ছোট r1, তাকে নিয়েই তো গল্প, তাহলে তাকে কি করব, যে যাকে নিয়ে গল্প তাকে এই সাইডে নিয়ে এসো। তাহলে 1/r মাইনাস 1/r1 লেখা যায়? হ্যাঁ লেখা যায়। ইকুয়াল টু 1/r2 প্লাস 1/r3 লেখা যায়? একদম লেখা যায়। আচ্ছা চিন্তা করে দেখ, রোধের মান পজিটিভ, তো রোধের অনন্যকের মান এবং তার যোগফলটা স্বাভাবিকভাবে পজিটিভ, তার মানে এই পুরোটা গ্রেটার দ্যান 0 হবেই। যদি দাদা ওটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে 1/r মাইনাস 1/r1 এই যে ভ্যালুটা সেটাও গ্রেটার দ্যান 0 হবে, কারণ এই দুটো ভ্যালু তো সেম। তার মানে দাদা 1/r ইজ গ্রেটার দ্যান 1/r1 হবে? আমি বললাম একদম, একদমই হবে, একদমই তাই। এটা যদি লেখা যায়, এটা যদি লেখা যায় তো এটাও লেখা যাবে, পরিষ্কার ভাবে লেখা যাবে। যদি এটা লেখা যায়, এবার তুমি তো বলেছিলে যে এই গ্রেটার দ্যান লেস দ্যান সাইন গুলো সমান চিহ্নের মতো কাজ করে, এদিক ওদিক নিয়ে যাওয়া যায়, তাহলে কোনাকুনি গুণও নিশ্চয়ই করা যাবে। আমি বললাম ঠিক বলেছিস ভাই, কোনাকুনি গুণও করা যাবে। তো r1 টার ভ্যালুটা একের সাথে গুণ হবে, r এর ভ্যালুটা একের সাথে গুণ হবে, তাহলে লেখা যাবে তো যে r1 ইজ গ্রেটার দ্যান r? বললাম একদম লেখা যাবে। তাহলে বর্তনীর সবচেয়ে ছোট রোধ কোনটা ছিল বল? r1 ছিল, সবচেয়ে ছোট রোধ ছিল r1। আমার যে তুল্য রোধটা বেরোলো r, আমরা দেখতে পেলাম সেটা বর্তনীর সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট হয়ে যাচ্ছে। গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, একদম খতম, 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 বলে দাও খতম, ডান। শিখে গেছিস? শ্রেণী সমবায় শেষ, সমান্তরাল সমবায় শেষ, একদম ভেরি গুড ভাই, ভেরি গুড। চলো এবার একটু অঙ্ক করো, শ্রেণী সমান্তরাল সমবায় থেকে কয়েকটা ছোট ছোট অঙ্ক এখন একটু পড়ে নাও, তারপরে প্রচুর প্রবলেম প্র্যাকটিস করাই, তোরা জানিস প্রত্যেকে যা প্রবলেম প্র্যাকটিস করাবো তাই আসবে পরীক্ষা। তাহলে একটু দেখ, দুটি তার কুণ্ডলীর রোধ, একটা 3 ওহম একটা 6 ওহম, এদেরকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে ভাই, 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। শ্রেণীতে 9 হবে, সমান্তরালে 2 হবে, 5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। এই 5 সেকেন্ডে অ্যান্সার করার ক্ষমতা তোর এখন চলে এসেছে, ভেরি গুড। 5 সেকেন্ডে অ্যান্সার করার ক্ষমতা চলে এসেছে ভাই। আমার হাতে এগুলো কি? আমার হাতে এগুলো ক্রিস্টাল, এগুলো বিভিন্ন টাইপের ক্রিস্টাল আছে, ক্রিস্টালের এক একটা ক্রিস্টালের এক এক রকম কাজ থাকে, সেইগুলো আছে, আর এটাও একটা টাইপ অফ ক্রিস্টাল। ঠিক আছে, তোরা হয়তো দেরি করে জয়েন করলি, আমি নোটসের বিষয়টা আরেকবার বলছি। নোটস, নোটস, হ্যান্ড রিটেন নোটস, তোমরা যখন অ্যাপটার মধ্যে আছো সেই অ্যাপের নোটিশ সেকশনের মধ্যেই দেখবে লিংক দিয়ে দেওয়া রয়েছে, আর যারা লিংক গ্রুপের মধ্যে আছো সেই লিংক গ্রুপের মধ্যেও দেখবে ওই লিংকটা পাঠিয়ে দেওয়া আছে ড্রাইভের, তোমরা ওর মধ্যে ট্যাপ করলেই পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্লিক করে ডাউনলোড করতে পারবে, প্রিন্টও করতে পারবে, পড়তেও পারবে। ঠিক আছে দাদা, তোমার এজ কত? এই এবারে 80 হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলছে উষ্ণতা এবং ব্যাস স্থির রেখে, উষ্ণতা এবং ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, তারের রোধের কিরূপ পরিবর্তন হবে? এই অ্যান্সার দাও দেখি, অ্যান্সার দাও দেখি, প্রত্যেকে অ্যান্সার করো গো। বলেছি উষ্ণতার ব্যাসটাকে স্থির রেখে দৈর্ঘ্যটাকে 3 গুণ করা হয়েছে, তো রোধের কিরূপ পরিবর্তন হবে? অ্যান্সার করো। ভেরি গুড ভাই। দেখ তো ব্যাস স্থির আছে, ব্যাস যদি স্থির থাকে, একটা তারের চিন্তা করে দেখ, এই যে একটা তার আছে, এই তারের ব্যাস স্থির মানে কি বলতে চেয়েছে জানিস? প্রস্থচ্ছেদ মানে কি জানিস? প্রস্থচ্ছেদ, এই যে আমরা বলি না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ মানে কি? এই বরাবর সেটাকে ছেদ করে দেওয়া। যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে তুই দেখতে পাবি এখান থেকে যদি কাটি তাহলে এরকম একটা জায়গা পাও, এরকম একটা জায়গা পাবো কাটার পরে। এই যে জায়গাগুলো পাচ্ছি এগুলো তো বৃত্তাকার,
বৃত্তের একটা কি থাকবে বল, বৃত্তের একটা ব্যাস থাকবে, এই বৃত্তের একটা ব্যাস থাকবে। এই প্রত্যেকটা প্রস্থচ্ছেদের প্রকৃতি কেমন? প্রত্যেকটা প্রস্থচ্ছেদ বৃত্তাকার। যদি আমাকে বলে দেয় ব্যাসটা স্থির আছে, তার মানে প্রস্থচ্ছেদের ব্যাস যদি স্থির থাকে তো দাদা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও নিশ্চয়ই স্থির আছে। আমাকে ঘুরপথে বলে দিল, আমাকে কিন্তু ডিরেক্ট বলেনি। কারণ ক্ষেত্রফলের মান কি হয় বৃত্তের ক্ষেত্রে? পাই আর স্কয়ার হয়। যদি ব্যাস স্থির থাকে তো ব্যাসার্ধ স্থির থাকবে, ব্যাসার্ধ স্থির থাকলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকবে। তাহলে উষ্ণতা আর ব্যাস স্থির রেখেছে, মানে উষ্ণতা আর ব্যাসার্ধ স্থির রেখেছে, মানে উষ্ণতা আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির রেখেছে। যদি স্থির থাকে তাহলে তুই তো জানিস আর প্রপোর্শনাল টু এল হয় যখন এটা স্থির থাকে। একদম পরিষ্কার দাদা। যদি দৈর্ঘ্য 3 গুণ করা হয় তাহলে রোধটাও তো 3 গুণ হবে, এইটুকু তো আমার কাছে একদম পরিষ্কার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কনসেপ্ট বুঝতে হবে ভাই। কালকে ধরো যদি তোমাকে ব্যাস স্থির না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়, তোমাকে সেইটা আরো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটাও তোমাকে বুঝতে হবে। যেমন ধরো তোমায় একটা প্রশ্ন দিলাম, ধরো বললাম একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পূর্বের ও পরের রোধের সম্পর্ক লেখো। ধরো এই একটা তোমাকে প্রশ্ন দিলাম, বলো কোথাও কি প্রশ্নটায় বলা আছে ব্যাসটা স্থির? কোথাও কি প্রশ্নটায় বলা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির? বলা নেই তো, এই বলা নেই তো, নেই তো বলা। যদি বলা না থাকে তাহলে এবার আমাকে পুরোটাকেই কনসিডারেশনের মধ্যে আনতে হবে একদম। তাহলে এইবার অঙ্কটাকে কি করে করতে হয় দাদা চিন্তা কর। আমি ধরলাম প্রথমে রোধ ছিল R1, আমি প্রথম কেসটাতে সবকিছুকে 1 ধরছি। তাহলে রোধের সমীকরণ লিখি, রোধ ইকুয়াল টু রো ইন্টু L1/A1 লেখা যায় দাদা, লেখা যায়, একদম লেখা যায়। দাদা রোটাকে ρ1 দাও। আমি বললাম কেন রোটাকে ρ1 দেবো? রো কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে। উপাদানটা তো সেমই আছে, তুমি দৈর্ঘ্য বাড়াও কি কমাও তামার তার তো তামার তারই থাকবে, উপাদান সেম আছে, উষ্ণতা চারিদিকে সেম আছে, তাহলে রোধাঙ্কের কিসের পরিবর্তন ভাই? আর দাদা দ্বিতীয় ক্ষেত্রে R2 ইকুয়াল টু লেখা যায় রো ইন্টু L2/A2। আমি বললাম একদম লেখা যায়। চিন্তা করে দেখতো, বলেছে একটা তারের দৈর্ঘ্য 3 গুণ করলে, তার মানে দাদা যেটা অন্তিম দৈর্ঘ্য আছে L2 সেটা প্রাথমিক দৈর্ঘ্যটা 3 গুণ, তার মানে 3 ইন্টু L1। আমি বললাম একদম। আচ্ছা কিছু বলা নেই, যখন একটা তারকে যদি আমি 3 গুণ না দ্বিগুণ বলেছে, দ্বিগুণ বলেছে, তাহলে L2 ইকুয়াল টু 2 ইন্টু L1, তার মানে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা যদি তারটাকে টেনে আমি দ্বিগুণ করি, আমাকে যদি কেউ টেনে লম্বা করে তাহলে আমি একটু পাতলা হয়ে যাব, তাই তো রে ভাই। কারণ দৈর্ঘ্য যদি তুই বাড়াস তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যায়। তার মানে যদি আমি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করি তাহলে যে অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এসেছে সেটা প্রাথমিকটার অর্ধেক হয়ে গেছে। দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যায়, একদম পরিষ্কার কথা। ওটাকে তুই দ্বিগুণ বাড়াবি তো এটা দ্বিগুণ কমে যাবে, মানে 2 ভাগ হয়ে যাবে, সোজা কথা। ঠিক আছে, তাহলে আমি এবার বসাই এখানে। এখানে রো আছে, L2 জায়গার মধ্যে আমি লিখতে পারি তো 2 ইন্টু L1 লিখতেই পারি। A2 জায়গার মধ্যে আমি লিখতে পারি তো A1/2 লিখতেই পারি। এখানে কি আছে বল? R2 আছে, একদম পরিষ্কার। এবার এখান থেকে খেয়াল করো, R2 ইকুয়াল টু রো আছে, এই দুইটা ঘুরে ওপর উঠে যাবে। তলায় যে দুইটা A1 এর তলায় আছে ওটা ঘুরে ওপর উঠে গিয়ে L1 এর সাথে গুণ হয়, ওখানে অলরেডি একটা 2 আছে, তাহলে 4L1 হয়ে গেল, নিচে A1 হয়ে গেল। দাদা R2 ইকুয়াল টু রো ইন্টু, আর 4 বাইরে বার করো, 4 ইন্টু রো ইন্টু L1/A1 আছে। দেখো তো রো ইন্টু L1/A1 মানে কি? আমি বললাম রো ইন্টু L1/A1 মানে তো R1, একদমই তাই, R1। তাহলে দাদা রো ইন্টু L1/A1 এর জায়গার মধ্যে বসিয়ে দিতে পারবো তো?
R2 ইকুয়াল টু 4 ইন্টু R1। তার মানে বাস্তবে দৈর্ঘ্যটা দ্বিগুণ বেড়েছিল, বাট যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে গেছে, তাই শুধুমাত্র রোধটা দ্বিগুণ বাড়লো না, বরং 4 গুণ বেড়ে গেল, কিন্তু দৈর্ঘ্যটা তো দ্বিগুণই বেড়েছিল। একদম পরিষ্কার? বলো প্রত্যেকের কাছে একদম পরিষ্কার আছে না? একদম ফুল ক্লিয়ার আছে? একদম ফুল ক্লিয়ার আছে? ফুল ক্লিয়ার আছে? দাদা ইউ আর দ্য বেস্ট টিচার আই এভার সিন। থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর যেটা মনে হয়েছে এটা অনেক বড় কথা। অ্যাকচুয়ালি আমি নই, চেষ্টা করি, মানুষ কখনো নিজেকে বেস্ট বলতে পারে না, তুই তোর চোখে দেখেছিস, এটা আমার কাছে অনেক বড় কথা। ফিজিক্যাল সায়েন্স ইজ নো ফিয়ার বিকজ সৈকত দা ইজ হিয়ার। বাহ, একদম কোনো চাপ নিস না। দাদা আমাকে চিনতে পেরেছো? আরে অবশ্যই চিনতে পেরেছি ভাই, চিনতে কেন পারবো না। অর্গানিক আর ইনঅর্গানিক কেমিস্ট্রি কি? অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে যেগুলো জীবদেহ থেকে পাওয়া যায়, সেই কেমিস্ট্রি, সেই সমস্ত কম্পাউন্ডের কেমিস্ট্রি, সেই সমস্ত মেটেরিয়ালের কেমিস্ট্রি। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি যেগুলো পরীক্ষাগারে তৈরি করা হয়, সব শেখাবো শেখাবো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভাই, 9 গুণ হবে, খুব ভালো যদি 3 করা হয়। শেষ, চলো। তড়িৎ চালক বল অভ্যন্তরীণ রোধের পুরো বিষয়টা নষ্ট ভোল্টের সমীকরণটা নেক্সট দিন আনবো। একটা প্রশ্ন ছিল, কোথায় গেল? একটা প্রশ্ন এনেছিলাম, কই গেল? ধরো এইটা, এই একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন, করবে? একটু কঠিন প্রশ্ন করবে? দম আছে? এই প্রশ্নটা আমি ধামাকা ব্যাচে করাই। এটা কঠিন প্রশ্ন, মাধ্যমিকের টেস্টের এর মধ্যে দেয়, টেস্ট পেপারের মধ্যে দেয়। হোক হোক, চল দেখি হোক। বলছে দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। এবার দুটো অজানা রোধ বলে দিয়েছে, মানে একটা আমি R1 ধরে নিই, আরেকটা আমি R2 ধরে নিই, দুটো অজানা রোধ আছে। বলেছে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় 12 ওহম। তাহলে আমি যদি শ্রেণী সমবায় যুক্ত করি, তাহলে আমি ধরে নিলাম সিরিজ মানে শ্রেণী, তাহলে এস বলি, আর এস ইকুয়াল টু R1 প্লাস R2। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধের মানটা সেটা দিয়ে দিয়েছে আমাকে, 12 ওহম দিয়ে দিয়েছে, তার মানে 12 ওহম আমি লিখতে পারি তো এরকম করে, R1 প্লাস R2 এর মানটা তাহলে কি হয়ে গেল বল? 12 হয়ে গেল। আমাকে বল এই পর্যন্ত তো তোর কাছে একদম পরিষ্কার। শ্রেণী সমবায়ের তুল্য রোধটা যদি 12 ওহম হয়, তাহলে R1 প্লাস R2 টা 12 আছে দাদা, একদমই তাই। আচ্ছা চিন্তা করে দেখ, একটা ডিপলি চিন্তা কর। বলেছে সমান্তরাল সমবায় তুল্য রোধ 5/3 ওহম, তার মানে দুটো রোধ আছে R1 R2, সমান্তরাল সমবায় তুল্য রোধ আর প্যারালাল, কি লেখা যায়? কি শর্টকাট শিখিয়েছি? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এবার তুই কি করতে পারিস বলতো? তুই দেখ তো এখানে R1 প্লাস R2 ভ্যালু বার করে রেখেছিস, তুই এই ভ্যালুটাকে তুলে এখানটায় বসিয়ে, তাহলে তুইও জানিস আর প্যারালালের ভ্যালু দিয়ে দিয়েছে 5/3, তো 5/3 বসা ইকুয়াল R1 R2 আছে, নিচে R1 প্লাস R2 ভ্যালু কত? 12। এবার 3 দিয়ে 12 কাটলে 4 হয়, সুতরাং লিখতে পারি তো R1 ইন্টু R2 ইকুয়াল টু 4 ইন্টু 5 20। এখানে আমার একটু ভুল করে ওহম লিখিস না কিন্তু, R1 R2 গুণ হচ্ছে, ওহমের স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত হজম হয়েছে? এই হজম হয়েছে ভাই? R1 ইন্টু R2 বার করেছি, হজম হয়েছে? হজম হয়েছে? দাদা আজকে একটু বকা দাও প্লিজ, খুব ভালো লাগে না। একদম হজম হয়েছে, হজম হয়েছে, হজম হয়েছে। ভাই টেকনিক্যাল ব্রেন রাখতে হবে কিন্তু ভাই, স্লো ব্রেন রাখলে হবে না। তুমি 95-100 টার্গেট করছো, কিন্তু আমার এখানে আছো মানে তোমাকে ওইটাই টার্গেট করতে হবে। তুমি যদি 50 পাওয়ার যোগ্যতায় থাকো, তোমাকে আমি 70-75 পাওয়াবো, যদি 75 পাওয়ার যোগ্যতায় থাকো 100 পাওয়াবো। টার্গেট রাখতে হবে 95 থেকে 100, নাহলে তুমি অ্যাডভেঞ্চার একাডেমিতে কোপ আপ করতে পারবে না। এখানে হাই লেভেল প্রিপারেশনই হবে, এখানে কাউকে মডারেট থাকা শেখানো হয় না, এখানে কাউকে বলা হয় না তুমি লাস্ট মিনিটে গিয়ে ম্যারাথন থেকে পাস করে যাও। এখানে আমি টপার তৈরি করার কারখানা খুলে রেখেছি।
এবার যে একদম মিডিওকার ছিল সে টপারদের লিস্টের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়বে, 10-এ পুরোটা না ঢুকতে পারলে 11-এ গিয়ে ঢুকে পড়বে। আর যারা 75 লেভেলের মধ্যে ছিল তারা 100 লেভেলে ঢুকে পড়বে, যারা 90 লেভেলে ছিল তারা 100 লেভেলে ঢুকে পড়বে, আর যে 100 ছিল সে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হয়ে যাবে। তার প্রমাণটা সে 11-12 কেমিস্ট্রি থেকে দেখতে হবে, ফিজিক্স থেকে দেখতে হবে। এবার একটুখানি মন দিয়ে শোন, একটু ম্যাথামেটিক্স লাগাচ্ছি। হ্যাঁ, একটু ম্যাথামেটিক্স লাগাচ্ছি। এবার খেয়াল করবি, এখানে আমি এটা অন্য পদ্ধতিতে খেলি, এখানে আবার অনেকে অন্য পদ্ধতিতে খেলে, কিন্তু আমি ওই পদ্ধতি পছন্দ করি না, আমি আমার পদ্ধতিতে খেলছি। দেখ তো এবার, এখন একটা ফর্মুলা শিখেছিলি তো রে ভাই, R1 মাইনাস R2 হোল স্কোয়ার। কি বললি দাদা, মাইনাস করতে চলে এলো? আবার চলে এলো, কেন এলো বুঝতে পারবি। A মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এটা। কি লাগাচ্ছি দেখ, A প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4AB। মনে পড়েছে রে? অনেক কম ইউজ করিস ফর্মুলাটা, মনে পড়েছে? A মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4AB। বুঝতে পারছিস ধামাকাবাজি কি করানো হয়? বুঝতে পারছিস হাই লেভেল কাকে বলে? নর্মাল কোথায় ছিল এই সমীকরণ আর কোথায় হলো এই অঙ্ক, দুটোর মধ্যে কাইসা কাইসা তফাৎ হে ভাই। আমি হিন্দি বহুত বাজে বলতে হ্যাঁ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, A মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু A প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4AB। ফর্মুলা সিম্পল বসিয়ে দিয়েছি। A কোনটা R1, B কোনটা R2, তাহলে A মাইনাস বি এর হোল স্কোয়ার R1 মাইনাস R2 হোল স্কোয়ার কি লেখা যায়? A প্লাস বি মানে R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4AB, 4 इंटू R1 इंटू R2। शेष। अब क्या करे, क्या करे? R1 माइनस R2 होल स्क्वायर इक्वल टू R1 प्लस R2 কত 12, তাহলে 12 স্কয়ার মাইনাস 4 इंटू R1 R2 মানে 4 इंटू 20, 12 স্কয়ার হয়ে গেল 144 মাইনাস 4 20 হয়ে গেল 80। তাহলে R1 মাইনাস R2 হোল স্কয়ার ইকুয়াল টু থাকলো হচ্ছে এইটা। দাদা এখান থেকে যদি লেখা যায় R1 মাইনাস R2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 বসলো 8 6 14 64 হয়ে গেল। সুতরাং R1 মাইনাস R2 নেগেটিভ মান তো হতে পারে না, তো শুধুমাত্র 8 হবে, তো গল্প শেষ। আরে ক্লিয়ার তো রে ভাই, ক্লিয়ার তো রে ভাই? বলে দে R1 মাইনাস R2 8 হয়ে গেছে, একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। R1 প্লাস R2 কত ছিল? 12। R1 মাইনাস R2 কত হয়েছে? 8। বসা। R1 প্লাস R2 কত ছিল? 12। R1 মাইনাস R2 কত হয়েছে? 8। অপনয়ন পদ্ধতির মতো করে দে না, কেটে দে না, উড়িয়ে দে না। 2R1 ইকুয়াল টু 20 বেরিয়ে গেল। তাহলে R1 এর ভ্যালুটা কত বেরিয়ে গেল বল? 10 ওহম বেরিয়ে গেল। শেষ। এবার যে কোনো একটার মধ্যে বসিয়ে দে না। R1 প্লাস R2 ইকুয়াল টু 12 ছিল, R1 এর ভ্যালু 10 বেরোল, 10 প্লাস R2 ইকুয়াল টু 12 ছিল, তাহলে R2 এর ভ্যালু কত বেরিয়ে গেল বল? 12 মাইনাস 10, 2 ওহম বেরিয়ে গেল। শেষ। জিগলা নাটা পড়াবো পরে, এখানে নেই। যেটা করাচ্ছি সেদিকে ফোকাস কর ভাই, উল্টো পাল্টা জিনিসপত্র করিস না। খুব ইম্পর্টেন্ট জিনিস করানো হচ্ছে, এগুলো মাধ্যমিকে ডিরেক্ট চেপে দেয়। বলো কমপ্লিট, কমপ্লিট। এটা হচ্ছে দ্য শর্টেস্ট ওয়ে টু ডু দিস অঙ্ক। এই অঙ্কটা অনেক বড় বড় বইতে অনেক বড় বড় নিয়মে করে। দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে। একবার রিক্যাপ করবো, রিক্যাপ করি চলো। বলেছি যখন করে দিই। বলেছে দুটো অজানা রোধ আছে, R1 আর R2 ধরে নিয়েছি। শ্রেণী সমবায়ের তুল্য রোধ বলে দিয়েছিল 12 ওহম, তাহলে আমি দুটোকে যোগ করে দিয়েছি। R1 প্লাস R2 ভ্যালু কত বলে দিয়েছে? 12, তো 12 বসিয়ে দিয়েছি। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বলে দিয়েছিল 5/3 ওহম, তাহলে আমি কি করলাম? সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর প্যারালাল বার করলাম। ওপরে গুণ নিচে যোগ, R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তো বসিয়ে দে R1 প্লাস R2 ভ্যালু কত ছিল? 12, তো তুলে এখানে বসিয়ে দে 12। তাহলে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু কত? 5/3। এই যে 5/3, 3 দিয়ে 12 কাটলাম তো 4 হলো। তাহলে R1 ইন্টু R2 ভ্যালু 20 হয়ে গেল। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এইবার কি করলাম? R1 প্লাস R2 বেরিয়ে গেল, R1 ইন্টু R2 বেরিয়ে গেল। তাহলে আমি কি করবো এবার? R1 মাইনাস R2 বার করার জন্য চেষ্টা করবো, যাতে আমি এই অপনয়নটা করতে পারি। তাহলে R1 মাইনাস R2 হোল স্কোয়ার মানে A মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু A প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4AB। ফর্মুলা লাগিয়ে দাও। A প্লাস বি এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? 12, তো 12 বসিয়ে দাও, তার স্কোয়ার হয়ে যাবে। মাইনাস 4 ইন্টু R1 R2, 4 ইন্টু 20। শেষ। 12 স্কোয়ার কত হয়ে যাবে? 144 হয়ে যাবে।
4 × 20 80 হয়ে যাবে, 144 - 80 64 হয়ে যাবে। তাহলে R1 - R2 হোল স্কয়ারের ভ্যালু যদি 64 হয় তো R1 - R2 ভ্যালু 8 হয়ে যাবে। R1 + R2 12 পেলাম, R1 - R2 8 পেলাম, কেটে দে R2 R2, 2R1 20 হয়ে গেল, R1 10 হয়ে গেল, R2 2 হয়ে গেল, শেষ। খতম খতম। এবার প্রত্যেকে একদম বুঝে গেছো? রোধ সবসময় গ্রেটার দ্যান 0 হয় না রে ভাই। 0 রোধ মানে কি? রোধই নেই, নেগেটিভ হওয়া তো প্রশ্নই ওঠে না। ডান ডান ডান, আজকে এতটা থাক। নেক্সট ডে পুরো এই সমান্তরাল শ্রেণী সমবায় থেকে যা যা ছিল সব কমপ্লিট, সব রেডি। একটা বাড়ির কাজ দিয়ে রাখি, এটা বাড়িতে করবে। এটা বাড়িতে করবে নিজেরা। আশা করবো ভিডিওটা পুরো দেখেছিস, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে তুই এইটুকু বুঝে গেছিস যে ভৌত বিজ্ঞান অতটাও কঠিন নয় যতটা মনে হয়। ভৌত বিজ্ঞানকে কাঁপিয়ে দেওয়া যায়, এখানে 100 পাওয়া যায়, আর সেটা তোকে অ্যাডভেঞ্চার একাডেমি পাইয়ে দেখাবে। তুই অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটার মধ্যে একবার যুক্ত হয়ে যা, তোর ভৌত বিজ্ঞানের দায়িত্ব আমার। তার মধ্যে ফাউন্ডেশন ব্যাচ এবং ধামাকা ব্যাচের মধ্যে যে ডিটেল ক্লাসগুলো হচ্ছে, তার পাশাপাশি ইউটিউবে ওয়ান শট, কুইক রিক্যাপ, সুপার মক, পকেট ধামাকা, বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে তোকে আমি ভৌত বিজ্ঞানের সেই জায়গায় পৌঁছে দেবো যেখানে তুই কল্পনাও করতে পারবি না। আর এটা শুধু এই ভৌত বিজ্ঞানের সীমাবদ্ধ থাকবে না, তুই যখন 11-12 ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বি তখন বুঝতে পারবি 10 এর বেসটা কতটা কাজে লেগেছে, 9 এর বেসটা কতটা কাজে লাগবে, সেই জিনিসগুলো সব তোরা বুঝবি তখন। যাই হোক, তোরা যদি চাস আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে অ্যাডমিশন করবি, যেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভের জন্য অলরেডি ফার্স্ট সামেটিভ যে ক্লাসগুলো হয়ে গেছে তুই সেগুলো পাবি, সেকেন্ড সামেটিভের যে ক্লাসগুলো শুরু হচ্ছে সেগুলো তো তুই ফাউন্ডেশন ব্যাচে করতেই পারবি। ব্যাস একটাই কথা বলবো, নিচে দেখ পিন কমেন্টের মধ্যে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাপের লিংক দেওয়া রয়েছে, কি করে ভর্তি হতে হয় তার ভিডিও দেওয়া রয়েছে, সমস্ত ইনফরমেশন লিখে দেওয়া আছে, গিয়ে পুরোটা একবার ফলো কর, তুই ভর্তি হওয়ার পদ্ধতি পুরো জেনে যাবি। আর না হলে একটা কাজ করতে পারিস, এই যে 6289360364 এই নাম্বারটা তোকে দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর ফাউন্ডেশন ব্যাচ, শুধু এইটুকু লিখে পাঠিয়ে দে, তোকে সব ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। আর যারা ব্যাচে ভর্তি হতে পারছিস না, মন খারাপ করিস না, ইউটিউবে আমাদের অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে যা সাহায্য করা হয় পুরো পশ্চিমবঙ্গের কোনো ইউটিউব চ্যানেলে করা হয় না, এটাকে আমি দাবি করে বলতে পারি। আমি সবার পাশে আছি, যে তুই আমার ব্যাচে পড়, তুই আমার ব্যাচে না পড়, ব্যাচে পড়লে তোর ওভারঅল দায়িত্বটা পুরোটাই অ্যাডভেঞ্চার একাডেমি, কারণ তোর ডিটেল রিভিশনটাও এখান থেকেই হচ্ছে, ডিটেল প্র্যাকটিসটাও এখান থেকে হচ্ছে। আর তুই যদি ব্যাচের মধ্যে না থাকিস, শুধু ডিটেলটা অন্য কোথা থেকে পড়ছিস, তাহলে তুই প্র্যাকটিসের জন্য, বিল্ড আপ করার জন্য নিজেকে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলের সাথে যুক্ত থাক, তোর সবেতেই হেল্প হবে। আজকের মতো এখানেই, ভালো থাকিস, জয় ধামাকা।